আমরা যারা হোমিওপ্যাথিতে নতুন আসি, অনেকের উদ্দেশ্য থাকে আমি ডাক্তারি করব অথবা আমি সার্টিফিকেট অর্জন করব। যারা মূলত জাস্ট সার্টিফিকেট অর্জন করা পর্যন্তই থাকতে চান, তাদের জন্য আজকের ক্লাসে লাভ করতে পারবেন না, ক্লাস থেকে কিছু শিখতে পারবেন না। কিন্তু যারা প্র্যাকটিস করার উদ্দেশ্যে মানব সেবার জন্য একজন ভালো মানের চিকিৎসক হতে চান, তাদের জন্য হচ্ছে আজকের ক্লাসটা সহায়ক হবে। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে হোমিওপ্যাথির বেশ কিছু টিপস, গোপন টিপস, যে টিপসগুলো আমাদের জানাটা প্রয়োজন। আসলে সফলতা জিনিসটা কি, আমরা চিকিৎসক হিসেবে আমাদের সফলতাটা কি। মহাত্মা হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন, তখন হ্যানিম্যান আমাদেরকে জানালেন যে এখন কোনো হাগডাকপূর্ণ কথায় নয়, এখন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, এখন তোমাদের কাজ হচ্ছে এই পদ্ধতির নিয়ম কানুনগুলো জানা এবং সেই অনুযায়ী রোগীকে সুস্থতার দিকে নিয়ে যাওয়া। ডাক্তার হেডিং আমাদের জানাচ্ছেন যে হোমিওপ্যাথি এখন হচ্ছে গাছে ঝুলন্ত পাকা ফল, তোমরা পারবে আর খাবে। কিরকম? ম্যাট্রিমেডিকা আছে আমাদের হাতের নাগালে, অর্গানন আছে আমাদের হাতের নাগালে, রেপার্টরি আছে আমাদের হাতের নাগালে, ক্রনিক ডিজিজ আছে আমাদের হাতের নাগালে, আমাদের হাতের পাশে সব রয়েছে। এখন যদি আমরা সেই জিনিসগুলো ব্যবহার করার টেকনিক জানি, তাহলে সেগুলো আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আমাদের হাতের নাগালে সবার বই আছে অবশ্যই। আমরা যেহেতু হোমিওপ্যাথি প্র্যাকটিস করার জন্য এসেছি, আমরা বই কিনেছি অনেক, কিন্তু শুধুমাত্র বই কিনে একজন ভালো ডাক্তার হওয়া সম্ভব না। ভালো ডাক্তার যদি হতে চাই আমরা, তাহলে অবশ্যই ভালো একজনের সংস্পর্শে থাকতে হবে। আমাদের ভেতরটা যতদিন পরিষ্কার পরিচ্ছন্ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই হোমিওপ্যাথিটা আমাদের ভেতরে আসবে না। তাহলে আমাদের সর্বাগ্রে কি করতে হবে? নিজেকে পরিশুদ্ধ করতে হবে, ভালো একজন মানুষ হতে হবে। ডাক্তার কেন কিন্তু বলেছেন যে চিকিৎসকের শুধুমাত্র দুইটা চোখ থাকলে হবে না, আরেকটা চোখ থাকতে হবে, সেটা হলো অন্তর্দৃষ্টি, ইনটুইশন। এই অন্তর্দৃষ্টিটা একদিন দুই দিনে হবে না, এটা আমাদেরকে অর্জন করতে হবে, সকল ভালো দিকের সমন্বয়ে অর্জন করতে হবে। তাহলে জীবনী শক্তি সম্পর্কে জানার জন্য অর্গাননের 1 থেকে 70 পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। এটি কিন্তু ম্যাট্রিমেডিকা আমাদের শেখাবে না। ম্যাট্রিমেডিকা আমাদের নলেজ দিবে হচ্ছে মেডিসিন সম্পর্কে, জাস্ট মেডিসিন, অর্থাৎ একটা মেডিসিন সুস্থ দেহে প্রুভিং করাকালে কি কি লক্ষণ উৎপাদন করেছে, সেই লক্ষণগুলোই দিবে আমাদেরকে ম্যাট্রিমেডিকা। এই লক্ষণের জ্ঞানটা আমরা জাস্ট এই লক্ষণের জ্ঞানগুলা আমরা পাবো ম্যাট্রিমেডিকা থেকে। ঔষধ কি কি লক্ষণ উৎপাদন করেছে সুস্থ দেহে, এতটুকুই। যদি ক্রনিক ডিজিজ হয় তাহলে তো দ্বিতীয়বার, তৃতীয়, চতুর্থ অনেকবার আসতে হবে। যদি অ্যাকিউট ডিজিজ হয় তাহলে তো একবারের ওষুধে রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু ক্রনিক ডিজিজেই হচ্ছে যত বিপত্তি। এই বিপত্তিগুলোর জন্য সমাধানও মহাত্মা হ্যানিম্যান 200 বছর আগে আমাদের দিয়ে গিয়েছেন। এটা কিন্তু ম্যাট্রিমেডিকাতে লেখা নেই যে সেকেন্ড প্রেসক্রিপশন কেমন হবে, কোনো রেপার্টরিতেও লেখা নেই যে সেকেন্ড প্রেসক্রিপশন কেমন হবে, কোনো ক্রনিক ডিজিজেও লেখা নেই যে সেকেন্ড প্রেসক্রিপশনটা কিরকম হবে। আর অন্যান্য বই তো বাদই দিলাম। তাহলে এই সমাধান সুন্দরভাবে মহাত্মা হ্যানিম্যান অর্গাননের মধ্যে আমাদের দিয়ে গিয়েছেন যে সেকেন্ড প্রেসক্রিপশন কেমন হবে। রোগীর উন্নতি যে হচ্ছে, আমরা শুধু ওষুধই সেবন করাচ্ছি, কিন্তু উন্নতি আমরা বুঝতেছি না। উন্নতি বোঝার জন্য হ্যানিম্যান কিন্তু আমাদের একটি মানদণ্ড দিয়েছেন। বলবে যে না, হোমিওপ্যাথিতে কাজ হয় না, হোমিওপ্যাথিতে দেরিতে রোগ সারে। এই রোগে ভুগতে ভুগতে যদি সে অপচিকিৎসা নেয়, বিসদৃশ চিকিৎসা নেয়, তাহলে তার পরিণতি কি হতে পারে সেইটা একজন ম্যাট্রিমেডিকা ডাক্তার বুঝতে পারবে না। সেটা বুঝতে পারবে অর্গানন পড়ুয়া ডাক্তার। যে ডাক্তার অর্গানন বুঝেন এবং সেটা তাত্ত্বিকভাবে প্রয়োগও করতে পারেন, তিনি বুঝতে পারবেন যে তার এই সিমটমগুলো এরকম অবস্থায় থাকতে থাকতে কোন পর্যায়ে যেতে পারে। কারণ হ্যানিম্যান আমাদের জানিয়েছেন যে আরোগ্যের জন্য সব দায়িত্ব চিকিৎসকের নয়, কিছু দায়িত্ব রোগীদেরও রয়েছে। রোগীদের দায়িত্ব কি? চিকিৎসক যে বিধিনিষেধগুলো বলবেন সেগুলো অবশ্যই রোগীদের পালন করতে হবে, যেটা নিষেধ করবেন সেটা থেকে দূরে থাকতে হবে, আর যেগুলা করতে বলবেন সেটা অবশ্যই পালন করে চলতে হবে। নচেত সেই রোগীর সুস্থতা কখনোই অর্জিত হবে না। ওই রোগীটা শুধুমাত্র একের পর এক রোগে জর্জরিত হতে থাকবে। সৃষ্টিকর্তা এত সুন্দরভাবে মানুষ সৃষ্টি করলেন, রোগের থেকে মুক্ত হওয়ার কোনো পথ রাখেন এমনটা হতেই পারে না। এবং কোন ব্যাধিটা আরোগ্যযোগ্য, আরোগ্য হওয়ার মতো, সব ব্যাধি কি আরোগ্য হওয়ার মতো? সব ব্যাধি কি হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো হবে? এটাও তো চিকিৎসকের মাথায় থাকতে হবে, কোন ব্যাধিটা আরোগ্য হওয়ার মতো আর কোন ব্যাধিটা আরোগ্য হওয়ার মতো না, সেটা চিকিৎসকের জানতে হবে। সেটা জানার মানদণ্ড তো অর্গাননের 14 নম্বর সূত্রে হ্যানিম্যান বলে গিয়েছেন। শুরুতে আমি
এআই ব্যবহার করলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়া ব্যবহার করলে আপনার যে বুদ্ধিমত্তা আছে সেই বুদ্ধিমত্তাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আমাদের সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে। আমাদের যে আবিষ্কার করার জ্ঞান, প্রতিটা রোগীতেই তো আমরা আবিষ্কার করি। কি আবিষ্কার করি? এক একটা রোগ চিত্র আবিষ্কার করি। অ্যাকিউটকে যে ওষুধ নির্বাচন করাটা একদম পানির মতো সোজা। কিরকম? রোগী যখন রোগ নিয়ে আসবে তার রোগের কথা একদম স্পষ্ট মনে থাকে, একদম মানে সজীব টাটকা, সিমটমগুলো একদম টাটকা থাকে এবং কোনো মিক্সড থাকে না, কোনো লক্ষণের সাথে মিক্সড থাকে না, যেটা ক্রনিক ডিজিজে থাকে। তাহলে পরিপূর্ণভাবে পরীক্ষিত যে ওষুধগুলো, এগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার জন্য কিছু টেকনিক আছে। যে ওষুধটা নির্বাচন করব সেই ওষুধের উপযোগিতা দেহের মধ্যে আছে কিনা এটা আমাদেরকে নিশ্চিত হতে হবে। সেই ওষুধ, যে ওষুধ আমরা নির্বাচন করব সেই ওষুধের উপযোগিতা দেহে আছে কিনা এটাও তো আমাদের বুঝতে হবে। মোদ্দা কথা, আমাদের চিকিৎসকদের চতুর্মুখী জ্ঞানের প্রয়োজন, সব দিক জ্ঞানের প্রয়োজন, উপস্থিত বুদ্ধির প্রয়োজন, তারপর অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এগুলোর জ্ঞানও প্রয়োজন। মানব দেহ সুস্থ অবস্থায় কেমন অবস্থায় থাকে এই অবস্থার জ্ঞানও প্রয়োজন। এই সফলতা অর্জন করতে হলে আমাদেরকে চতুর্মুখী জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। তার আগে হচ্ছে আমাদেরকে অর্গাননের জ্ঞান অর্জন করতে হবে। আমি যতক্ষণ কথাগুলো বলেছি আমি বেশিরভাগ কথা বলেছি হচ্ছে অর্গানন থেকে। আগে তো আমরা অর্গানন ষষ্ঠ সংস্করণটা বুঝে নেই, তারপরে যদি আপডেট প্রয়োজন হয় সপ্তম সংস্করণ, তাহলে কেউ একজন করবেন নিশ্চয়ই। হ্যানিম্যানের সময়ও এই অর্গাননকে না বুঝতে পারার জন্য হ্যানিম্যানের কাছে চিঠি লিখতেন যে হ্যানিম্যান সাহেব আপনি যে অর্গাননটা লিখছেন এই অর্গাননটা তো আমরা বুঝি না, এর চাইতে সহজ কোনো কিছু কি আমাদেরকে দেওয়া যায়? তখন হ্যানিম্যান তাদের উত্তরে বলেছিলেন যে অর্গাননে এত সুন্দর দিক নির্দেশনা থাকার পরেও আরও বিশেষ দিক নির্দেশনার জন্য প্রত্যাশা করা হয়। হোমিওপ্যাথিতেও রোগী পর্যবেক্ষণ যে যেভাবেই করুক রেজাল্ট কিন্তু একটাই আসে, ওষুধ কিন্তু একটাই আসবে। সেটা আমার ভুল পদক্ষেপ ছিল। কিন্তু যখন আমি অর্গানন পড়া শুরু করেছি, এখন যখন এই অর্গানন একটু একটু 1%, 0.5% বুঝতে শিখেছি, তখন মনে হচ্ছে আমার ওই দিনগুলো নিয়ে হাসি যে হ্যাঁ কতই না বোকা ছিলাম তখন। অথচ তখন ফার্স্ট ইয়ারে পড়লে গাইডলাইন দেওয়ার মতো লোক ছিল না যে অর্গানন পড়ো, সবাই বলতো ম্যাট্রিয়া পড়ো, রেপার্টরি দেখো, ক্রনিক ডিজিজ দেখো। ওই রকম দৃষ্টিভঙ্গি আমরা এড়াতে পারি যদি আমাদের অর্গাননের 1 থেকে 291টা সূত্রের যে জ্ঞান, এই জ্ঞানটা আমরা ধাপে ধাপে সিরিয়ালি অর্জন করতে পারি। তাহলে এই জ্ঞান অর্জনের জন্য আমাদের কি করতে হবে? অর্গাননটাকে সেকেলে বলে বইয়ের সবার নিচের তাকে একদম ধুলো জমে ময়লা পড়ে আছে, 6 মাসে একবার ব্যবহার করি কিনা সন্দেহ, ওই রকম ভাবে ফেলে রাখলে হবে না। সাফল্যের মূল চাবিকাঠি আপনার কাছেই রয়েছে, আপনার আলমারির যে নিচে ধুলো পড়া বইটা, সেই বইটার ভিতরেই রয়ে গিয়েছে। এইটা যদি আমরা পড়তে পারি তাহলে দেখবেন সফলতা আপনার পিছনে দৌড়াবে। হ্যানিম্যান দেখলেন একটা রোগ হোমিওপ্যাথিতে সারতেছে, সারার পরে সেই রোগটা আবার ফিরে আসতেছে। কেন ফিরে আসতেছে? এরকমটি হয়তো হওয়ার কথা না। রোগী যদি তার অনুকূল পরিবেশে থাকে, কোনো প্রতিকূল পরিবেশে না যায়, তাহলে সেই রোগটা আবার রিল্যাক্স করার কথা না। কেন হইতেছে? এই কেনর উত্তর খুঁজতে তাকে 12 বছর গবেষণা করতে হয়েছিল। এবং এই 12 বছর গবেষণা যে করেছেন, সঙ্গে রেখেছিলেন 2 জন ছাত্রকে, যাতে তিনি মারা গেলেও তার এই আবিষ্কারটা হারিয়ে না যায়। যেই 12 বছরের গবেষণার ফসল হচ্ছে ক্রনিক ডিজিজ বই, যেটা সোরা, সিফিলিস এবং সাইকোসিস, এই 3টা মাইজম নিয়ে। সফলতা শুধুমাত্র রেপার্টরির মধ্যে যে তা না, ম্যাট্রিয়া মধ্যে তা না, সফলতা মূলত হচ্ছে অর্গাননের মধ্যে এবং ক্রনিক ডিজিজের মধ্যে। রেপার্টরিতে সহায়ক বই, আর ম্যাট্রিয়া তো ঔষধ। এই ঔষধ হচ্ছে অস্ত্র। এই অস্ত্র চালানোর কৌশলটাই যদি আমরা না জানি, তাহলে তো আমরা প্রতিটা রোগীতেই ফেল করব, আরোগ্যযোগ্য রোগীতে আমরা ফেল করব। তখন আমাদের ব্যর্থতার দায়টা হোমিওপ্যাথির উপরে আসবে। আমি ডাক্তার হিসেবে, আমি একজন হোমিওপ্যাথি হিসেবে ফেল করতে পারি, কারণ আমার জানার কমতি থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, আমি পড়াশোনা করিনি, আমি জানি না। কিন্তু যদি আমি হোমিওপ্যাথি করতাম, বিশুদ্ধ হোমিওপ্যাথি করতাম, হ্যানিম্যান যেটা আমাদের শিখিয়েছেন সেই হোমিওপ্যাথি যদি করতাম, তাহলে তো ব্যর্থ হওয়ার সুযোগ নেই আরোগ্যযোগ্য কেসে। যদি আমরা এই অর্গাননটাকে আঁকড়ে ধরি, ততক্ষণ আমরা হোমিওপ্যাথি থেকে ছিটকে পড়বো না। মুসলমান যারা আছি আমরা যতদিন কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবো ততদিন পথভ্রষ্ট হব না। ঠিক তেমনি হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা যারা হোমিওপ্যাথি আছি, অর্গাননকে, ক্রনিক ডিজিজকে, ম্যাট্রিয়া রেপার্টরিকে যতদিন আঁকড়ে ধরে থাকবো ততদিন আমাদের এই 5, 7টা, 10টা ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা দিতে হবে না। যে অন্ধকারে ঢিল ছুড়লাম, একটা না একটা লাগবেই। প্যাটেন্ট ওষুধ ব্যবহার করতে হবে না। যারা প্যাটেন্ট ওষুধ ব্যবহার করে তারা আজ থেকেই বাদ দিব, কখনোই আর ব্যবহার করবো না ইনশাআল্লাহ। কারণ আমরা হোমিওপ্যাথ হব, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের অনুসারী হব হোমিওপ্যাথিতে।
তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো যেমন আজকের আলোচনাটা পুরো অর্গানন সামনে নিয়ে আসলে আলোচনা করাটা খুব বিপজ্জনক এবং খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। যদিও যিনি বক্তা ছিলেন তিনি অসাধারণ কলা কৌশলে বিষয়টি উপস্থাপনা করেছেন এবং আমাদের যে কলা কৌশল আমাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অর্গানন ভিত্তিক এই আলোচনাটা নিয়ে আসছেন। কিন্তু আমাকে বললে আমি এত বড় ক্যানভাসে আমি লেকচার দিতে রাজি হতাম না। আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসটি সঞ্চালিকার দায়িত্বে আমি ডক্টর খাদিজা আক্তার মায়া, আর ক্লাসটি সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন লোসেন ফরেনসিক গ্রুপের পরিচালক ডক্টর আব্দুর রাহিম সাহেব। আমাদের আজকের ক্লাসের বিষয় হোমিওপ্যাথিক চিকিৎসায় সাফল্যের উপর কিছু টিপস। আলোচনায় থাকবে আমাদের অত্যন্ত প্রিয় একজন এবং স্বনামধন্য চিকিৎসক, লেখক ও গবেষক জনাব ডক্টর গোলাম রব্বানী স্যার। তিনি পিওর হোমিওপ্যাথিক লার্নিং অ্যান্ড চেম্বার ম্যানেজমেন্ট কোর্সে উদ্যোক্তা ও প্রশিক্ষক। স্যারকে সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমরা প্রথমে ক্লাসটি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব, আর পবিত্র কোরআন তেলাওয়াত করবেন ডক্টর ওমর ফারুক। প্লিজ ওমর ফারুক, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحدكم منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। ধন্যবাদ ডক্টর ওমর ফারুককে এত সুন্দর কোরআন তেলাওয়াত এবং তরজমা করার জন্য। আমরা এখন ক্লাসের মূল আলোচনায় চলে যাব। আমাদের সম্মানিত স্যার যদি প্রস্তুত থাকেন, স্যারকে অনুরোধ করে গেল, স্যার আপনি ক্লাসটি শুরু করতে পারেন। প্লিজ স্যার, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ডোজ অ্যান্ড পটেন্সি গ্রুপের আজকের যে ক্লাসের আয়োজন তা হচ্ছে মূলত যারা স্টার্টিং করতে চাচ্ছেন, হোমিওপ্যাথি শুরু করতে চাচ্ছেন, বিগিনারদের জন্য, নতুনদের জন্য। আমরা যারা কলেজ থেকে পাশ করে বের হই হোমিওপ্যাথি প্র্যাকটিস করার জন্য উদ্দেশ্যে, আমরা হোমিওপ্যাথি নিয়ে হোমিওপ্যাথি শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য প্রয়োজনীয় আলোচনা করব। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমার কোনো লেকচার বা কোনো কথা যদি বুঝতে না পারেন, তাহলে ক্লাস শেষে একে একে মায়া ম্যাডাম প্রশ্ন করতে বলবেন। তখন আপনারা হ্যান্ড রাইজ করবেন এবং প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা যারা হোমিওপ্যাথিতে নতুন আসি, অনেকের উদ্দেশ্য থাকে আমি ডাক্তারি করব অথবা আমি সার্টিফিকেট অর্জন করব। যারা মূলত জাস্ট সার্টিফিকেট অর্জন করা পর্যন্তই থাকতে চান, তাদের জন্য আজকের ক্লাসে লাভ করতে পারবেন না, ক্লাস থেকে কিছু শিখতে পারবেন না। কিন্তু যারা প্র্যাকটিস করার উদ্দেশ্যে মানব সেবার জন্য একজন ভালো মানের চিকিৎসক হতে চান,
তাদের জন্য হচ্ছে আজকের ক্লাসটা সহায়ক হবে। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। আমাদের মানব জীবনে চলার পথে কোন বিষয়টা, কোন জিনিসটা আমাদের টার্নিং পয়েন্ট হয়ে যাবে সেটা কিন্তু আমরা নিজেও জানি না। এই জন্য আমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করি, অন্যের কথা শুনি, পজিটিভ কথাগুলো শুনি, তাহলে আমাদের সেই দিকটাই টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে এবং সেটাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি হয়ে যেতে পারে। আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে হোমিওপ্যাথির বেশ কিছু টিপস, গোপন টিপস, যে টিপসগুলো আমাদের জানাটা প্রয়োজন। আসলে সফলতা জিনিসটা কি, আমরা চিকিৎসক হিসেবে আমাদের সফলতাটা কি, আমরা একজন হোমিওপ্যাথ, সেই হিসেবে আমাদের একটা সফলতা থাকতে হবে, একটা এইম থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। প্রতিটা রোগীর ক্ষেত্রে আমাদের একটা এইম থাকবে যে হ্যাঁ, এই রোগীটা যতক্ষণ না পূর্ব স্বাস্থ্যে ফিরে যায় ততক্ষণ পর্যন্ত আমার কাজটা চালিয়ে যেতে হবে। আমার কি কাজ, আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আমার যথাযথভাবে পালন করতে হবে। কিরকম দায়িত্ব? মহাত্মা হ্যানিম্যান আমাদেরকে বলেছেন যে চিকিৎসকের সর্বোচ্চ এবং একমাত্র কাজ হচ্ছে পীড়িতকে সুস্থ করা। এটাকেই আরোগ্য বলা হয়। সুস্থ করা মানে পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া। পূর্ব স্বাস্থ্যটা কি? অসুস্থ হওয়ার আগে যে স্বাস্থ্যটা ছিল সেই স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসকের দায়িত্ব এবং তার একমাত্র কাজ, যাকে মহাত্মা হ্যানিম্যান মিশন হিসেবে আখ্যায়িত করেছেন। মিশন শব্দটার অনেক তাৎপর্য রয়েছে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাজের ক্ষেত্রে এই মিশন শব্দটা ব্যবহার করা হয়। তো আমাদের এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি একটু গভীরভাবে অনুসন্ধান করি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের কাজটা হচ্ছে মানুষের জীবন মৃত্যু নিয়ে। এখানে কোনো হেয়ালিপনা খাটবে না, কোনো খামখেয়ালিপনা খাটবে না, কোনো মন মতলবী কিছু খাটবে না, কোনো কল্পনাপ্রসূত কিছু খাটবে না। হ্যানিম্যান সেটাই আমাদেরকে শিখিয়েছেন যে কোনো কল্পনার স্থান নেই এখানে, একদম বৈজ্ঞানিক সত্য। আজ থেকে 200 বছর আগে হোমিওপ্যাথি যখন মহাত্মা হ্যানিম্যান আবিষ্কার করেছেন তখন সিনকোনা বা চায়না ওষুধ যে লক্ষণ উৎপাদন করেছে, আজকেও সেই ওষুধটা একই লক্ষণ উৎপাদন করে সুস্থ দেহে, আর অসুস্থ দেহে সেই লক্ষণগুলোই আরোগ্য করে। এটা যদি 500, 1000, 5000 বছর পরেও প্রুভিং করা হয় তাহলেও একই ঘটবে। বিজ্ঞান তো তাই, যে এক দেশে প্রুভিং করলে একটা লক্ষণ, আবার অন্য দেশে প্রুভিং করলে আরেকটা লক্ষণ। এটা তো বিজ্ঞান না, যে এক দেশে প্রুভিং করলে যে লক্ষণগুলো আসছে ওই লক্ষণগুলাই যেখানেই প্রুভিং করা হোক, সে তার মৌলিক যে সত্তা, সেই মৌলিক দিকগুলা সৃষ্টিকর্তা তার মধ্যে যা ইনক্লুড করে দিয়েছে সেইটা সে প্রকাশ করবেই। এবং কোথায় করবে? সুস্থ মানব দেহে। সৃষ্টিকর্তা আমাদের জন্য কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন প্রকৃতির মধ্যে ওষুধগুলোকে। কিভাবে সাজিয়ে রেখেছেন মহাত্মা হ্যানিম্যান আমাদের জানাচ্ছেন যে একটা টবের মধ্যে যদি আমরা 5 রকমের ফুল গাছ বপন করি, 5টা ফুল গাছের চারা বা ফুল গাছের বীজ বপন করলাম, সেইখানে আমরা একই আলো, একই বাতাস, পানি, সার সবকিছু একই দেওয়া হচ্ছে, কিন্তু সেইখানে 5 রকমের ফুলই ফুটতেছে। কেউ কারো বৈশিষ্ট্য নিচ্ছে না, কেউ কারোটা গ্রহণ করছে না। এই যে স্বাতন্ত্রতা, এই স্বতন্ত্রতাটা কে রক্ষা করে? যিনি রক্ষা করেন তিনিই মহান স্রষ্টার দায়িত্বই পালন করছেন। মহাত্মা হ্যানিম্যান কত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন যে মহাত্মা হ্যানিম্যান বলছেন যে সৃষ্টিকর্তা এত সুন্দর অবয়বে মানুষকে সৃষ্টি করলেন, কিন্তু সেই মানুষ অসুস্থ হলে, রোগে আক্রান্ত হলে, সেই রোগে আক্রান্ত থেকে সুস্থতার কোনো পথ রাখেননি। এত বড় ব্লাসফেমাস, মানে ঈশ্বর নিন্দুক, সৃষ্টিকর্তা নিন্দুক আমি কিভাবে হই? যখনই মহাত্মা হ্যানিম্যান এটা বলতেছেন, আবার যখনই আমি এই চিন্তাটা করলাম তখনই এই পাপাচার থেকে মুক্ত হওয়ার জন্য, অর্থাৎ ঈশ্বর নিন্দুক তো হওয়া যাবে না, সৃষ্টিকর্তাকে তো নিন্দা করা যাবে না, তাহলে এই পাপাচার থেকে মুক্ত হওয়ার জন্য আমি খোঁজা, অনুসন্ধান করা আরম্ভ করলাম। এবং অনুসন্ধান করে তিনি এই হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। যখন চারপাশে ছিল চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হিড়িক পড়েছিল যে কে কোন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে পারে, মহাত্মা হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন তখন হ্যানিম্যান আমাদেরকে জানালেন যে এখন কোনো হাগডাকপূর্ণ কথায় নয়, এখন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, এখন তোমাদের কাজ হচ্ছে এই পদ্ধতির নিয়ম কানুনগুলো জানা এবং সেই অনুযায়ী রোগীকে সুস্থতার দিকে নিয়ে যাওয়া। তাহলে এই নিয়ম কানুনগুলো আমাদের জানতে হবে। যেহেতু চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে, এখন কোনো পদ্ধতি আবিষ্কার করার প্রয়োজন নেই। ডাক্তার হেডিং আমাদের জানাচ্ছেন যে হোমিওপ্যাথি এখন হচ্ছে গাছের ঝুলন্ত পাকা ফল, তোমরা পারবে আর খাবে। কিরকম?
ম্যাট্রিয়ামেডিকা আছে আমাদের হাতের নাগালে, অর্গানন আছে আমাদের হাতের নাগালে, রেপার্টরি আছে আমাদের হাতের নাগালে, ক্রনিক ডিজিজ আছে আমাদের হাতের নাগালে, আমাদের হাতের পাশে সব রয়েছে। এখন যদি আমরা সেই জিনিসগুলো ব্যবহার করার টেকনিক জানি, তাহলে সেগুলো আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আমি একটি ছোট গল্প বলতেছি। অনেক সময় যারা হোমিওপ্যাথির নতুন আছেন, তারা তাদের স্যারদের কাছে বা তাদের বড়দের কাছে, সিনিয়রদের কাছে প্রশ্ন করেন যে স্যার, এই রোগীতে কোন মেডিসিনটা আসবে, ওই রোগীতে কোন মেডিসিনটা আসবে। অর্থাৎ এটা এরকম যে আমার বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, সেই প্রতিবেশী আমার কাছে প্রত্যেকদিন মাছের জন্য আসে, আমি তাকে একটি করে মাছ প্রতিদিন দিয়ে দিচ্ছি। কিন্তু যখন আমি অসুস্থ, অথবা আমি বাসায় নেই, অথবা আমি কোনো জায়গায় গিয়েছি, তখন ওই প্রতিবেশীটা ওই দিন না খেয়ে থাকবে, কারণ তার কাছে তো মাছ নেই, সে কি রান্না করে খাবে। আর যদি আমি তাকে মাছ ধরাটা শিখিয়ে দিই, অর্থাৎ এইভাবে এইভাবে আপনাকে মাছ ধরতে হবে, তাহলে আপনি মাছ ধরে সারা জীবন খেতে পারবেন। আমরা সেই কাজটা করার চেষ্টা করব যে মাছটা কিভাবে ধরতে হবে, এই ধরার টেকনিকটা আমরা জানিয়ে দেব। টেকনিকটা কি তাহলে? যে আমরা মাছ কিভাবে ধরবো, কখন কিভাবে টোপ ফেলতে হবে, কতটুকু পানিতে কতটুকু টোপ ফেলতে হবে, গভীর পানিতে কিভাবে টোপ দিতে হবে, অল্প পানিতে কিভাবে, বড় মাছ ধরার জন্য কিভাবে, ছোট মাছ ধরার জন্য কিভাবে, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদের উস্তাদরা আমাদের শিখিয়ে দিবেন। আমাদের যে শিক্ষকরা আছেন, আমাদের শিক্ষকরা আমাদেরকে জানিয়ে দেবেন। আমাদের হাতের নাগালে সবার বই আছে অবশ্যই। আমরা যেহেতু হোমিওপ্যাথি প্র্যাকটিস করার জন্য এসেছি, আমরা বই কিনেছি অনেক, কিন্তু শুধুমাত্র বই কিনে একজন ভালো ডাক্তার হওয়া সম্ভব না। ভালো ডাক্তার যদি হতে চাই আমরা, তাহলে অবশ্যই ভালো একজনের সংস্পর্শে থাকতে হবে। কারণ ওই যে ওই গল্পের মতো, একজন লোক বলেছে যে তুমি যদি আতরের দোকানে যাও, তাহলে তুমি আতর কিনো বা না কিনো, আতরের একটা ঘ্রাণ তোমার সাথে আসবে। আর তুমি যদি কামারের ঘরে যাও, যেখানে আগুনে পুড়িয়ে লোহা বানানো হয়, লোহাকে রূপান্তর করা হয়, সেই কামারের ঘরে যদি যাও, তাহলে তুমি কামারের কাছে কোনো কিছু বানাও বা না বানাও, আগুনের একটা ধোঁয়ার গন্ধ তোমার শরীর থেকে আসবে। তো আমরা যখন একজন ভালো হোমিওপ্যাথির সংস্পর্শে থাকব, তখন আমরা তার থেকে ভালো কিছু পাবো। আর আমাদের যদি নেওয়ার ক্যাপাসিটি থাকে, আমাদের ভেতরটা যদি ভালো থাকে, পবিত্র থাকে, তাহলে অবশ্যই আমরা এই পবিত্র জিনিসটা গ্রহণ করতে পারবো। আর আমাদের ভেতরটা যদি কলুষিত থাকে, সকল মিথ্যে দ্বারা আবৃত, সকল অনৈতিক কাজ দ্বারা আবৃত, সকল অবৈধ কাজ দ্বারা আমাদের ভেতরটা কলুষিত, তাহলে কিন্তু আমরা এই ঐশ্বরিক যে সত্যটা, যেটা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ্যে আরোগ্য, সৃষ্টিকর্তার এই জোড়া যে তত্ত্ব, যে হোমিওপ্যাথি, এই হোমিওপ্যাথি আমাদের ভেতরে প্রবেশ করবে না। অনেক বই থাকলে লাভ নেই, সেটা থেকে জিস্ট নির্যাস নেওয়ার যে জ্ঞানটা, এটা আমাদের থাকতে হবে। মহাত্মা হ্যানিম্যান আমাদের জানিয়েছেন না, কোনো মিথ্যাবাদী যেন আমার ওষুধের বাক্স স্পর্শ না করে। আমাদেরকে মিথ্যাবাদী হওয়া যাবে না, আমাদের অন্তরটা কলুষিত হওয়া যাবে না, অন্তরটা পবিত্র থাকতে হবে। অর্থাৎ একটি পাত্রে যদি আমরা দুধ রাখি, সেই পাত্রে যদি আগে থেকে কোনো কিছু নেগেটিভ কিছু থেকে থাকে, একটু চোনা থেকে থাকে, একটু টক থেকে থাকে, যত ভালো দুধ আপনি পাত্রের মধ্যে রাখেন, দুধটা ভালো থাকবে না। ঠিক তেমনি আমাদের ভেতরটা যতদিন পরিষ্কার পরিচ্ছন্ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই হোমিওপ্যাথিটা আমাদের ভেতরে আসবে না। তাহলে আমাদের সর্বাগ্রে কি করতে হবে? নিজেকে পরিশুদ্ধ করতে হবে, ভালো একজন মানুষ হতে হবে। একজন ভালো যদি মানুষ হতে পারি এবং যদি হোমিওপ্যাথি শেখার প্রতি আগ্রহ থাকে, তাহলে আমরা এই পবিত্র হোমিওপ্যাথিটা, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, এই যে থিওরিটা, সদৃশ্য আরোগ্য, এই থিওরিটা আমরা মনের মধ্যে অনুধাবন করতে পারবো। ডাক্তার কেন কিন্তু বলেছেন যে চিকিৎসকের শুধুমাত্র দুইটা চোখ থাকলে হবে না, আরেকটা চোখ থাকতে হবে, সেটা হলো অন্তর্দৃষ্টি, ইনটুইশন। এই অন্তর্দৃষ্টিটা একদিন দুই দিনে হবে না, এটা আমাদেরকে অর্জন করতে হবে, সকল ভালো দিকের সমন্বয়ে অর্জন করতে হবে। হোমিওপ্যাথির সাথে প্রকৃতির অনেক সাদৃশ্য রয়েছে। যেমন যে ছেলেটা যোগ হিসেবে ভালো, বা ছেলেটার এই দিকগুলো ভালো, কিন্তু সর্বাঙ্গীনভাবে না, ভালো না। একটা দিক ভালো হলে ভালো, এটা ভালো না। কিন্তু হোমিওপ্যাথিতেও একটা লক্ষণ নিয়ে আমরা চিকিৎসা করব, তাহলে কিন্তু সেটা হোমিওপ্যাথিক চিকিৎসা হলো না, সেটা হ্যানিম্যানের যে অর্গাননের 7 নম্বর সূত্রের আঙ্গিকে বলা হয়েছে না, যে এক লক্ষণ বিশিষ্ট চিকিৎসা প্রণালী লাক্ষণিক চিকিৎসা নামের কলঙ্ক। রোগীর একটা লক্ষণ নিয়ে যে চিকিৎসা করলাম, সেটা কিন্তু হোমিওপ্যাথিক হলো না, সেটা অন্যপ্যাথিক হলো, সেটা লাক্ষণিক চিকিৎসা নামের কলঙ্ক। এটা আমাদের করা যাবে না। আমাদের কি করতে হবে?
রোগীর যে টোটালিটি অফ সিমটম কি? রোগীর সর্বাঙ্গীন লক্ষণ সমষ্টি, হাত পা মাথা বুক পিঠ চুল পেট মন মানসিক অবস্থা আন্তরিক ইচ্ছা অনিচ্ছা টয়লেট প্রস্রাব অবস্থা, মহিলা হলে মিনিস্ট্রেশন সংক্রান্ত, পুরুষ হলে সেক্সুয়াল সংক্রান্ত, এইগুলা যাবতীয় যা লক্ষণ আছে সব লক্ষণ নিয়ে কেস টেকিং করে তারপরে হচ্ছে একটা ওষুধ নির্বাচন করতে হবে। এটা হলো প্রকৃত হোমিওপ্যাথির পথ। আর এই পথটা অর্জনের জন্য যে কৌশলগুলা, সেই কৌশল কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। ম্যাট্রে মেডিকা। আমরা যদি শুধুমাত্র ম্যাট্রে মেডিকা ডাক্তার হই তাহলে আমরা মিসগাইড হব। কেন মিসগাইড হব? আমাদের কাছে যখন রুগী আসার পর যখন রুগীটা দেখবো যে মোটা থলথলে, তাহলে আমাদের মাথায় কয়েকটা মেডিসিনের চলে আসতে পারে। রুগী আসলো মেজাজ এইরকম, রুগী আসলো মিষ্টি পছন্দ, রুগী আসলো ঘাম বেশি, এরকম যদি আমরা একটা দিক বিশিষ্ট চিন্তা করি তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে গেলাম। অর্গাননের 6 নম্বর সূত্রের আঙ্গিকে আমরা হয়ে গেলাম প্রিজুডিস, সংস্কার যুক্ত। আর আমাদেরকে হতে হবে কি আনপ্রিজুডিস, সংস্কার মুক্ত, অর্থাৎ জিরো পর্যায়ে থাকতে হবে। একদম জিরো পর্যায়ে, নেগেটিভ পর্যায়ে থাকা যাবে না। আমরা একটা সংস্কারে আবদ্ধ, তাহলে আমরা নেগেটিভ দিকে চলে গেলাম, বা আমরা একটু বায়াসড হয়ে গেলাম, আর একটু বায়াসড হইলাম, রোগীর কথায় আমরা এক দিক বিশিষ্ট চলে গেলাম, এটা আমরা পথভ্রষ্ট হলাম। আমাদেরকে একদম সংস্কার মুক্ত হয়ে চিন্তা ভাবনা করতে হবে। কেমন? রোগী আসলো, আমাদের কোনো ওষুধের চিত্রটা আমরা মাথায় আনবো না, রোগীর সমস্ত সিমটম সমস্ত লক্ষণ আমরা নিব। এই যে সিমটম নেওয়ার কৌশলটা, এটা অর্গাননে সুন্দরভাবে বলা আছে। 83 থেকে 104 পর্যন্ত রোগী পর্যবেক্ষণ আমরা কিভাবে করব। হোমিওপ্যাথিতে মূলত পর্যবেক্ষণটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষণ কৌশলটা জানা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বেশিরভাগই হচ্ছে পর্যবেক্ষণের উপরে। কিরকম? 1 থেকে 70 নম্বর সূত্র পর্যন্ত হ্যানিম্যান জীবনী শক্তি পর্যবেক্ষণ নিয়ে অনেক কথা বলেছেন, যে জীবনী শক্তি কি এটা আমাদের চিনতে হবে। আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে চাচ্ছি তাদেরকে অবশ্যই জীবনী শক্তিকে চিনতে হবে, জীবনী শক্তির ভাষাটা চিনতে হবে। জীবনী শক্তির ভাষা হচ্ছে সিমটম বা লক্ষণ। এর ভাষাটা যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের জন্য লক্ষণ নেওয়াটা, লক্ষণ বুঝাটা, লক্ষণটা কোনটা পিকুলিয়ার, রেয়ার, আনকমন, সিঙ্গুলার, জেনারেল, কোন লক্ষণ, এটা বোঝাটা সহজ হবে। যেটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা পাবো অর্গাননের 153 নম্বর সূত্রে। তাহলে এই জীবনী শক্তি সম্পর্কে জানার জন্য অর্গাননের 1 থেকে 70 পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। এটা কিন্তু ম্যাট্রে মেডিকা আমাদের শেখাবে না। ম্যাট্রে মেডিকা আমাদের নলেজ দিবে হচ্ছে মেডিসিন সম্পর্কে, জাস্ট মেডিসিন, অর্থাৎ একটা মেডিসিন সুস্থ দেহে প্রুভিং করাকালে কি কি লক্ষণ উৎপাদন করেছে সেই লক্ষণগুলোই দিবে আমাদেরকে ম্যাট্রে মেডিকা। এই লক্ষণের জ্ঞানটা আমরা জাস্ট, এই লক্ষণের জ্ঞানগুলা আমরা পাবো ম্যাট্রে মেডিকা থেকে। ঔষধ কি কি লক্ষণ উৎপাদন করেছে সুস্থ দেহে, এতটুকুই। কিন্তু হ্যানিম্যান যে আমাদের বলেছেন যে চিকিৎসকের সফল হওয়ার জন্য 6টা দিকের কথা বলেছেন। 6টা দিক। প্রথমে কি? নলেজ অফ ডিজিজ, অর্থাৎ রোগ সম্পর্কে জ্ঞান। এখানে রোগ হচ্ছে সিমটম বা লক্ষণ। এই লক্ষণ সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। লক্ষণটা আসলে কি? রোগ যে হয় সেই রোগটা মানব দেহের ভেতরে হচ্ছে। একটা রোগ হওয়ার জন্য 2টা জিনিস আবশ্যক আমরা জেনেছি। কিরকম? যে রোগে আমরা আক্রান্ত হব বা যে ভাইরাসে আক্রান্ত হব সেই ভাইরাসের প্রতি আগ্রহ, অর্থাৎ আমাদের যে জীবনী শক্তির কথা বলেছি সেই জীবনী শক্তিতে চাহিদা থাকতে হবে সেই ভাইরাসের প্রতি, অর্থাৎ নেগেটিভ একটা ফোর্সের প্রতি আমাদের জীবনী শক্তির যদি চাহিদা থাকে, এইটা একটা দিক। আর হচ্ছে সেই ভাইরাসটা, যে ভাইরাসে আক্রান্ত হব সেই ভাইরাসটা আমাদের পাশে উপস্থিত আছে। এই 2টার সফল সমন্বয় যখন ঘটবে তখন আমরা সেই রোগে আক্রান্ত হব। জীবনী শক্তি সেই রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পর জীবনী শক্তি কতটা বুদ্ধিমান যে সে আক্রান্ত হওয়ার পর সেটা রোগ থেকে বাঁচার জন্য আমাদের দেহ থেকে কষ্টটা দূর করার জন্য সিমটম প্রকাশ করে, লক্ষণ প্রকাশ করে যে আমি এই রোগে আক্রান্ত হয়েছি, আমি এই সিমটম ম্যাট্রে মেডিকার কোন ওষুধ সুস্থ দেহ উৎপাদন করেছে সেই ওষুধটা আমাকে দাও। সেটা 2টা লক্ষণের মাধ্যমে প্রকাশ করতে পারে, একটা লক্ষণের মাধ্যমে করতে পারে যদি সেই একটা লক্ষণ টোটালিটির কেন্দ্রবিন্দু হয়, একদম মূল কেন্দ্রবিন্দু যদি একটা লক্ষণ হয়, অথবা 2টা বা 3টা লক্ষণ। ডাক্তার হেরিং যেমন বলেছেন একটি আসনের 3টি পায়ে যথেষ্ট আসনটিকে দণ্ডায়মান করার জন্য, ঠিক তেমনি একটা রোগীলিপিকে
পরিপূর্ণ করার জন্য 3টা পিকুলিয়ার লক্ষণ যথেষ্ট। যদি আমরা রোগীতে 3টা পিকুলিয়ার লক্ষণও পাই এবং সেই 3টা পিকুলিয়ার লক্ষণ ম্যাট্রিয়া কোন ওষুধ সুস্থ দেহে উৎপাদন করেছে সেই ওষুধটা আমাদেরকে দিতে হবে। এই যে দেওয়ার যে বিষয়টা, এই সম্পর্কে অর্গাননে বলা আছে যে এটা আমরা কিভাবে নির্বাচন করব। এই ওষুধ সম্পর্কে আমাদের ম্যাট্রিয়া, রোগ সম্পর্কে অর্গানন, তারপরে হচ্ছে রোগের ওষুধ সদৃশভাবে যে নির্বাচন করার জ্ঞান, অর্থাৎ কেস টেকিং করে রেপার্টোরাইজিং যে করাটা, ওষুধ সদৃশভাবে নির্বাচন করার, সিমিলিমাম করার, এই জ্ঞানটা আমাদেরকে অর্গানন দেবে, কিন্তু ম্যাট্রিয়া দেবে না। ম্যাট্রিয়া তো ওষুধ সম্পর্কে জ্ঞান, যেটা 1 নম্বরে হচ্ছে রোগ সম্পর্কে জ্ঞান, তারপরে হচ্ছে নলেজ অফ মেডিসিন, ওষুধ সম্পর্কে জ্ঞান, এরপরে হচ্ছে ওষুধ সদৃশভাবে নির্বাচন করার জ্ঞান, যে কিভাবে আমরা সঠিক ওষুধটা নির্বাচন করব এই রোগীর জন্য। আমার সামনে যে রোগীটা এসেছে সেই রোগীর জন্য ওষুধটা, যে সদৃশ ওষুধ, সেই ওষুধটা আমরা কিভাবে নির্বাচন করব এই সম্পর্কে জ্ঞান। এখন আমরা এই জ্ঞানটা অর্গানন থেকে অর্জন করলাম, করার পরে হচ্ছে যে ওষুধটা আমরা নির্বাচন করলাম রোগীর জন্য, এই ওষুধটা আমরা কিভাবে দিব রোগীকে, কিভাবে প্রস্তুত করব, এই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যেমন ওষুধের প্রস্তুত ও মাত্রা, ওষুধ কিভাবে প্রস্তুত করব, আমাদের কাছে যে লিকুইড ফর্মটা রয়েছে সেটা থেকে ডাইরেক্ট দিয়ে দিব না আরো সূক্ষ্ম করব, কিভাবে সূক্ষ্ম করব, এই যে টেকনিকগুলা, এইগুলো আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে মাত্রা, রোগীকে কত শক্তিতে দিলাম এটা একটা, আর পরে হচ্ছে মাত্রা, কিভাবে আমরা ডোজটা নির্ণয় করব, অ্যাকিউট ডিজিজে কিভাবে ডোজ নির্ণয় করব, ক্রনিক ডিজিজে কিভাবে ডোজ নির্ণয় করব, এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। তারপর ওষুধটা প্রয়োগ করলাম, করার পরে হচ্ছে পুনঃপ্রয়োগ সম্পর্কে, রিপিটেশন, অর্থাৎ এই ওষুধটার পরবর্তীতে যখন রোগী আসবে, যদি ক্রনিক ডিজিজ হয় তাহলে তো দ্বিতীয়বার, তৃতীয়, চতুর্থ অনেকবার আসতে হবে। যদি অ্যাকিউট ডিজিজ হয় তাহলে তো একবারের ওষুধে রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু ক্রনিক ডিজিজেই হচ্ছে যত বিপত্তি। এই বিপত্তিগুলোর জন্য সমাধানও মহাত্মা হ্যানিম্যান 200 বছর আগে আমাদের দিয়ে গিয়েছেন। তাহলে এই পুনঃপ্রয়োগটা কেমন হবে, সেকেন্ড প্রেসক্রিপশনটা কেমন হবে, এই টোটাল বিষয় আমাদের টেকনিকগুলো জানতে হবে। এটা কিন্তু ম্যাট্রিয়াতে লেখা নেই যে সেকেন্ড প্রেসক্রিপশন কেমন হবে, কোনো রেপার্টরিতেও লেখা নেই যে সেকেন্ড প্রেসক্রিপশন কেমন হবে, কোনো ক্রনিক ডিজিজেও লেখা নেই যে সেকেন্ড প্রেসক্রিপশনটা কিরকম হবে, আর অন্যান্য বই তো বাদই দিলাম। তাহলে এই সমাধান সুন্দরভাবে মহাত্মা হ্যানিম্যান অর্গাননের মধ্যে আমাদের দিয়ে গিয়েছেন যে সেকেন্ড প্রেসক্রিপশন কেমন হবে। রোগীর উন্নতি যে হচ্ছে, আমরা শুধু ওষুধই সেবন করাচ্ছি কিন্তু উন্নতি আমরা বুঝতেছি না। উন্নতি বোঝার জন্য হ্যানিম্যান কিন্তু আমাদের একটি মানদণ্ড দিয়েছেন, যেটা 253 নম্বরে সুন্দর করে মহাত্মা হ্যানিম্যান জানিয়ে দিয়েছেন, এবং এর পাদটিকাতেও সুন্দর করে বলেছেন যে ওষুধ সেবন করাচ্ছি, ওষুধটা কাজ করতেছে কিনা এটা আমাদের বুঝতে হবে। এটা যদি না বুঝি, এটা যদি না রোগীদেরকে বোঝাতে পারি, জানাতে পারি, তাহলে তো রোগী তার টিকবে না, বলবে যে না, হোমিওপ্যাথিতে কাজ হয় না, হোমিওপ্যাথিতে দেরিতে রোগ সারে, এরকম নানান অজুহাত দাঁড় করাবে। তাহলে এটা আমাদের জানতে হবে এবং রোগীদেরকে বোঝাতে হবে। এইটা যদি আমরা বোঝাতে পারি এবং আমাদের প্রগনোসিস জ্ঞান যদি ভালো থাকে, অর্থাৎ যে রোগীটা আসছে সেই রোগীর রোগের ভাবি ফলটা কি হতে পারে, অর্থাৎ এই রোগে ভুগতে ভুগতে যদি সে অপচিকিৎসা নেয়, বিসদৃশ চিকিৎসা নেয়, তাহলে তার পরিণতি কি হতে পারে, সেইটা একজন ম্যাট্রিয়া ডাক্তার বুঝতে পারবে না। সেটা বুঝতে পারবে অর্গানন পড়ুয়া ডাক্তার, যে ডাক্তার অর্গানন বুঝেন এবং সেটা তাত্ত্বিকভাবে প্রয়োগও করতে পারেন। তিনি বুঝতে পারবেন যে তার এই সিমটমগুলো এরকম অবস্থায় থাকতে থাকতে কোন পর্যায়ে যেতে পারে। তাহলে আমাদের রোগের প্রগনোসিস জানতে হবে। 5 নাম্বার, 5টা বিষয়ে জ্ঞান অর্জন করলাম। এরপরে হচ্ছে আপনি সঠিক ওষুধ দিয়েছেন, সঠিকভাবে রোগীলিপিক করেছেন, কিন্তু ওষুধটা ভালো রেসপন্স করছে না। সঠিক ওষুধ দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে ওষুধ ভালো কাজ করতেছে না। কেন করতেছে না? তাহলে আরোগ্য পথের যে বাধাটা, এই বাধাটা কি আসলে, এই বাধাটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই বাধাগুলো যদি আমরা অনুসন্ধান না করতে পারি, অর্থাৎ আপনি সঠিকভাবে ওষুধ প্রস্তুত করে দিলেন, আপনি দেওয়ার পর রোগী ঠিক মতো সেবন করতেছে অথবা করতেছে না, যদি করে তারপরে সে কুপথ্য করতেছে। যেমন হ্যানিম্যানের সময়, মহাত্মা হ্যানিম্যানের সময়ই মহাত্মা হ্যানিম্যান একজন মহিলাকে সিপিয়া দিয়েছেন। সিপিয়া দেওয়ার পর রোগী 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে এসে বলতেছে, হ্যানিম্যান সাহেব আমার তো রোগ সারতেছে না, এখন কি করব? হ্যাঁ, মহাত্মা হ্যানিম্যান দৃঢ় প্রত্যয়ী ছিলেন। তিনি নির্বাচন করেছেন ওষুধ সিপিয়া, কিন্তু কাজ করবে না এরকম তো হওয়ার কথা না, এরকমটা হতেই পারে না। আমি সঠিকভাবে সিপিয়া নির্বাচন করেছি, এই রোগীর জন্য সিপিয়াটাই পারফেক্ট,
তাহলে কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? এটা নিয়ে চিন্তা ভাবনা করে একদিন তিনি প্রাতঃ ভ্রমণে বের হলেন, সকালবেলায় হাঁটতে বের হলেন। বের হয়ে সেই রুগীর বাড়িতে গেলেন। বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন খেয়াল করলেন যে মহিলাটা পাশে থেকে একটি গাছের মগডাল ভেঙে দাঁত মেসওয়াক করতেছেন। তো যে মেসওয়াকের অংশটা তিনি ফেলে দিয়েছিল, যে মগডাল ভেঙে একটা অংশ ফেলে দিয়েছে আর একটা অংশ দিয়ে সে মেসওয়াক করতেছে, ওই মেসওয়াক যে করতেছিল মগডাল অংশটা সে খুঁটে নিয়ে আসলো। নিয়ে এসে সেটা তখন পরীক্ষা করে দেখলেন যে এই ওষুধটা সিপিআর ক্রিয়াটাকে নষ্ট করে দেয়। তারপরে পরের দিন যখন রোগীটা আসলো, মহিলা আসার পর হ্যানিম্যান তাকে পরামর্শ দিলেন, আপনি এই যে গাছের ডাল দিয়ে দাঁত মেসওয়াক করেন সেটা করা বাদ দেন। সেটা করা বাদ দিয়েছে। বাদ দেওয়ার পরে তার রোগটা সেরে গিয়েছে। তাহলে দেখা যায় আরোগ্য পথে এটা একটা বাধা, এরকম আরো অনেকগুলো বাধা রয়েছে। সেই বাধাগুলো রোগীর পক্ষ থেকে হতে পারে, পারিপার্শ্বিক অবস্থা থেকে হতে পারে, এবং কুপথ্যের কারণে হতে পারে, যে কোনো কারণেই হতে পারে। চিকিৎসককে সেটা ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে সেটা রিমুভ করতে হবে, যেই অভ্যাসটা আপনার ত্যাগ করতে হবে। কারণ হ্যানিম্যান আমাদের জানিয়েছেন যে আরোগ্যের জন্য সব দায়িত্ব চিকিৎসকের নয়, কিছু দায়িত্ব রোগীদেরও রয়েছে। রোগীদের দায়িত্ব কি? চিকিৎসক যে বিধিনিষেধগুলো বলবেন সেগুলো অবশ্যই রোগীদের পালন করতে হবে। যেটা নিষেধ করবেন সেটা থেকে দূরে থাকতে হবে, আর যেগুলা করতে বলবেন সেটা অবশ্যই পালন করে চলতে হবে। নচেত সেই রোগীর সুস্থতা কখনোই অর্জিত হবে না। ওই রোগীটা শুধুমাত্র একের পর এক রোগে জর্জরিত হতে থাকবে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে সেকেন্ড প্রেসক্রিপশন এবং আরোগ্যের বাধাগুলো আমাদের জানতে হবে। যদি বাধা না জানি তাহলে রোগীকে মাসের পর মাস শুধুমাত্র ওষুধই সেবন করিয়ে যাব, কিন্তু রোগীর সুস্থতা অর্জিত হবে না, যেটা আমাদের সফল হওয়ার মূল চাবিকাঠি। সফল হওয়া কি? রোগীকে পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া। আমাদের হোমিওপ্যাথিতে রোগী যখন সুস্থ হবে প্রতিটা কেসেই আমরা সফলতা অর্জন করতে পারবো, রোগীদের মুখে হাসি ফোটাতে পারবো। কারণ মহাত্মা হ্যানিম্যান বলেছেন যে সৃষ্টিকর্তা এত সুন্দরভাবে মানুষ সৃষ্টি করলেন, রোগের থেকে মুক্ত হওয়ার কোনো পথ রাখেন, এমনটা হতেই পারে না। এবং কোন ব্যাধিটা আরোগ্যযোগ্য, আরোগ্য হওয়ার মতো? সব ব্যাধি কি আরোগ্য হওয়ার মতো? সব ব্যাধি কি হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো হবে? এটাও তো চিকিৎসকের মাথায় থাকতে হবে, কোন ব্যাধিটা আরোগ্য হওয়ার মতো আর কোন ব্যাধিটা আরোগ্য হওয়ার মতো না, সেটা চিকিৎসকের জানতে হবে। সেটা জানার মানদণ্ড তো অর্গাননের 14 নম্বর সূত্রে হ্যানিম্যান বলে গিয়েছেন যে কোন ব্যাধিটা আরোগ্য হওয়ার মতো আর কোন ব্যাধিটা আরোগ্যযোগ্য না, সেইটা সম্পর্কে রোগীদেরকে সচেতন করতে হবে। যে ব্যাধি আরোগ্যযোগ্য নয় সেই ব্যাধি সম্পর্কে রোগীকে সরাসরি বলা যাবে না যে আপনার ব্যাধি এটা ভালো হবে না, এরকম ভাবে বলা যাবে না। তাহলে রোগীদের মনে একটা নেগেটিভ ইফেক্ট পড়বে এবং সেটা থেকেও রোগের উৎপত্তি হতে পারে, যেটা সম্পর্কেও হ্যানিম্যান অর্গাননে বলেছেন যে আমরা যদি একটা নেগেটিভ ফোর্স রোগীর মধ্যে প্রবেশ করিয়ে দেই তাহলে সেটা থেকে রোগের সূচনা হতে পারে। আবার কোনো রোগী তাকে যদি আমরা মিথ্যে আশ্বাস দিয়েও অভিনয় করে হলেও, ছলের মতো হলেও, চিকিৎসক যদি অভিনয় করে হলেও, মানসিক ব্যাধির ক্ষেত্রে সাধারণত ছলের ক্ষেত্রে ছল করা হয় রোগীদের সাথে একটু অভিনয়ের মাধ্যমে, যেটা কোনো খারাপ কাজে ব্যয় হবে না, রোগীর সুস্থতার জন্য ব্যয় হবে, সেটা করার কেউ হ্যানিম্যান অনুমোদন দিয়েছেন। সেটার মাধ্যমেও রোগীরা একটা পজিটিভ দিকে ধাবিত হয়, সুস্থতার দিকে ধাবিত হয়, সাথে ঔষধ এবং পথ্যাপথ্য। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই যে 6টা বিষয়, যে রোগ সম্পর্কে জ্ঞান আমাদের থাকতে হবে, নলেজ অফ ডিজিজ, তারপরে ওষুধ সম্পর্কে থাকতে হবে, নলেজ অফ মেডিসিন, রোগে ওষুধ সদৃশভাবে যে নির্বাচন করার জ্ঞান, অর্থাৎ সিমিলিমাম করার যে জ্ঞান, অ্যাপ্লিকেশন করার যে জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের থাকতে হবে। আর সেই ওষুধটা আমরা কিভাবে প্রস্তুত করব, কোন মাত্রায় দিব এবং শক্তিতে দিব, সেই বিষয়টা আমাদের জানতে হবে। তারপরে রোগী যখন দ্বিতীয়বার আসবে তখন আমরা সেকেন্ড প্রেসক্রিপশন কিভাবে করব, পুনঃ পর্যবেক্ষণ কিভাবে করব, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে এত কিছু করার পরেও রোগীর সুস্থতা অর্জন হচ্ছে না, তাহলে আরোগ্যের পথে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো সম্পর্কে জানতে হবে। এই 6টা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই 6টা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য শুধু ম্যাট্রিমেডিকা না, ম্যাট্রিমেডিকা হচ্ছে 2 নম্বরের জন্য, যে ঔষধ সম্পর্কে জানার জন্য। রেপার্টরি হচ্ছে বৃদ্ধ মানুষের জন্য, বয়স্ক মানুষের জন্য, যারা ওষুধের সংখ্যাটাকে কমিয়ে আনতে একটু স্মরণশক্তি কম থাকে তাদের ক্ষেত্রে। আমরা ইয়াং বয়সে ব্যবহার করতে পারি, কিন্তু সাধারণত সফটওয়্যার আমাদের সৃজনী ক্ষমতাটাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য শুরুতে আমাদের সফটওয়্যার নির্ভর হওয়া যাবে না, যে শুরুতে আমি
এআই ব্যবহার করলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়া ব্যবহার করলে আপনার যে বুদ্ধিমত্তা আছে সেই বুদ্ধিমত্তাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আমাদের সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে। আমাদের যে আবিষ্কার করার জ্ঞান, প্রতিটা রোগীতেই তো আমরা আবিষ্কার করি। কি আবিষ্কার করি? এক একটা রোগ চিত্র আবিষ্কার করি। রোগী আসলে রোগীর পাশে আমরা একটা এমন রোগ চিত্র আবিষ্কার করি যে রোগ চিত্রটা ম্যাথমেটিকার একটা ওষুধ উৎপাদন করেছে। সেই রোগ চিত্র আবিষ্কার করাটা হচ্ছে একটা শিল্পীর কাজ, যেটা অর্গাননের 70 নম্বর সূত্রের ব্যাখ্যার মধ্যে দেওয়া হয়েছে যে শিল্পীর কাজ। শিল্পী যেমন একটি দৃশ্যকে আগে মনের মধ্যে ধারণ করে, একটি দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য মনের মধ্যে ধারণ করে সেই দৃশ্যটার একটা প্রতিচ্ছবি অঙ্কন করে তার মনের মাধুরী মিশিয়ে। ঠিক তেমনি রোগীদের ক্ষেত্রেও আমাদের এই শিল্পীর কাজটা কাজে লাগবে। কিরকম? রোগী আসার পর রোগীর যে রোগের চিত্রটা, এই চিত্রটা আমাদের আঁকতে হয়। আমরা রোগীলিপিতে ফুটিয়ে তুললাম যে এই রোগীর যে রোগ চিত্র, এই রোগ চিত্রটা রোগীলিপিতে সুন্দরভাবে ফুটে উঠবে। আমরা যারা শুরুতে স্টার্টিংয়ে আছি তারা অবশ্যই রোগীদের যে অ্যাকিউট কেস টেকিং করব, সেটাতে আমরা কেস টেকিং করব। রোগীদের ক্ষেত্রে প্রথমে অ্যাকিউট কেস, একটা জ্বর নিয়ে আসলো, সেই ক্ষেত্রেও আমরা ওষুধ নির্বাচন যে করব, রোগীর মুখের কথা শুনলাম আর ওষুধ দিয়ে দিলাম, না, তা কখনো করব না। আমাদের জানার জন্য, আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমরা সেখানে রোগীলিপি করব। জ্বর আসছে, জ্বরের সংক্রান্ত যে সিমটমগুলা, সেই সিমটমগুলো আমরা নিলাম। জ্বর অবস্থার কি সিমটম এবং জ্বর ছাড়ার সময় কেমন হয়, জ্বর ছেড়ে কতক্ষণ থাকে, তো অর্থাৎ তার পিপাসা, এইরকম আনুষঙ্গিক টুকটাক যে বিষয়গুলো অ্যাকিউটকে যে রোগীলিপিতে ইনক্লুড করা দরকার সেগুলো আমরা লিখবো। লিখে তারপর রোগীতে ওষুধ দিব। ওষুধ দেওয়ার পর তারপরে রোগী যখন সুস্থ হবে আসলো বা সুস্থ হয় নাই আসলো, তো সুস্থ হইলো, তাহলে আমরা রোগীলিপি থেকে চিন্তা করব যে কোন কোন মেডিসিনের সাদৃশ্যের কারণে রোগীটা সুস্থ হয়েছে। এটা আমাদের জ্ঞান অর্জনের একটা মাধ্যম হবে। আর যদি সুস্থ না হয় তাহলে কেন সুস্থ হলো না, এই কেনর উত্তর খুঁজতে আমাদেরকে আরো পড়াশোনা করতে হবে। ওই রোগীলিপি নিয়ে আমার স্টার্টিং করতে হবে, পড়তে হবে। তাহলে দেখতে পাবো আমার ল্যাকিংটা কোথায়, আমার ঘাটতিটা কোথায়, জ্ঞানের ঘাটতিটা কোন জায়গায়। তাহলে ওই ঘাটতিটা যখন আমরা বের করতে পারবো যে আমার তো এইখানে ঘাটতিটা ছিল, তাহলে আমার এইটুকু আরো পড়াশোনা বেশি করা দরকার। অ্যাকিউট কেস, অ্যাকিউট কেসে ওষুধ নির্বাচন করাটা একদম পানির মতো সোজা। কিরকম? রোগী যখন রোগ নিয়ে আসবে তার রোগের কথা একদম স্পষ্ট মনে থাকে, একদম মানে সজীব টাটকা, সিমটমগুলো একদম টাটকা থাকে এবং কোনো মিক্সড থাকে না, কোনো লক্ষণের সাথে মিক্সড থাকে না, যেটা ক্রনিক ডিজিজে থাকে। ক্রনিক ডিজিজে অনেক ছদ্মবেশী সিমটম পাওয়া যায়, অনেক কৃত্রিম সিমটম পাওয়া যায়, ওষুধ কর্তৃক উৎপন্ন লক্ষণ পাওয়া যায়, অনেক বংশগত সিমটম পাওয়া যায়, মিক্সড সিমটম পাওয়া যায়। কিন্তু অ্যাকিউট কেজে লক্ষণ থাকে একদম স্পষ্ট, একদম পানির মতো, নিশ্চিত একটা ওষুধকে নির্দেশ করে। অ্যাকিউট কেজে লক্ষণ নেওয়ার সময় আমাদের প্রত্যেকটা লক্ষণ হ্রাস বৃদ্ধি সহ নিতে হবে। এই লক্ষণটা কমা বাড়া, কিসে কমে কিসে বাড়ে, কিভাবে কমে কিভাবে বাড়ে, এই যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে যখন আমরা একটা শর্ট রোগীলিপি করব, তখন দেখা যাবে একটা ওষুধ নিশ্চিত চলে আসছে। আর অ্যাকিউট কেজে রোগীলিপি করার সময় আমাদের সবসময় চিন্তা ভাবনা করতে হবে শর্ট অ্যাক্টিং যে মেডিসিনগুলা বহুল ব্যবহৃত সেগুলো থেকে আমরা রেয়ার মেডিসিন খুব কমই ব্যবহার করব। রেয়ার মেডিসিন অর্থাৎ যে মেডিসিনগুলো সচরাচর প্রুভিং হয়নি, খুব কম প্রুভিং হয়েছে এবং ওয়েল প্রুভড না, অর্থাৎ পরিপূর্ণভাবে পরীক্ষিত না। তাহলে পরিপূর্ণভাবে পরীক্ষিত যে ওষুধগুলো, এগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার জন্য কিছু টেকনিক আছে। যে ওষুধগুলো দেখবেন মাইল্ড সিমটমটা স্পষ্টভাবে আসছে এবং যে সিমটমটা আসছে সেই সিমটমের হ্রাস বৃদ্ধি সহ, কমা বাড়া সহ সুন্দরভাবে যদি আপনি ম্যাথমেটিকাতে পান, তাহলে সেটাকে ধরে নেবেন এটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে পরীক্ষিত। অর্থাৎ এটা প্রোভারদের দেহে সুন্দরভাবে পরীক্ষা করে যে লক্ষণগুলো পাওয়া গেছে, এই লক্ষণগুলো ম্যাথমেটিকায় এইভাবে আসছে, তাহলে এটা পরিপূর্ণ ওয়েল প্রুফড মেডিসিন। আর ওয়েল প্রুফড মেডিসিন দিয়ে আপনি যদি চিকিৎসা শুরু করেন, তাহলে আপনি 50টা মেডিসিন যদি ভালো করে জানেন, 50টা পলিক্রেস্ট মেডিসিন যদি ভালো করে জানেন, তাহলে চিকিৎসা সুন্দরভাবে আপনি চালিয়ে যেতে পারবেন। তারপরে তো মেডিসিন বাড়াতেই হবে, আমরা পড়তেই থাকবো। যতদিন আমরা প্র্যাকটিস করব ততদিন আমরা পড়তে থাকবো। যখন আমরা পড়া বাদ দিব তখন আমাদের প্র্যাকটিসেও ঘাটতি পড়া শুরু হয়ে যাবে। এই জন্য অ্যাকিউট কেজে আমরা অবশ্যই পলিক্রেস্ট মেডিসিন থেকে এবং প্রথম অবস্থায় চেষ্টা করব যে শর্ট অ্যাক্টিং মেডিসিন থেকে, ভেজিটেবল ড্রাগ থেকে, কেমিক্যালের দিকে শুরুতেই না যাওয়া। কেমিক্যালের দিকে যদি যাই তাহলে আর ভেজিটেবলের দিকে আসতে পারবো না, নাও আসতে পারি। আবার তার থেকে উচ্চ
যে মার্কিউরিয়াল কনস্টিটিউশন যে মেডিসিনগুলো আছে এগুলোর দিকে, তার চাইতে ডিফেক্টেড নোসোডের দিকে বা ভাওয়াল নোসোড বা নোসোড এই দিকে। অর্থাৎ শুরুতেই যদি আমরা নোসোড মেডিসিন ব্যবহার করি তাহলে অনেক সমস্যা দেখা দিতে পারে, সেটা পরে কোনো এক সময় আমরা আলোচনা করব। যেহেতু আমরা এখন অ্যাকিউট ডিজিজ এবং সাফল্যের বেশ কিছু টেকনিক নিয়ে কথা বলছি। আচ্ছা, তাহলে অ্যাকিউট কেসগুলো আমরা যখন দেখব চেম্বারে, লক্ষণগুলো একদমই স্পষ্ট পাবো এবং হালকা যে শর্ট অ্যাক্টিং মেডিসিনগুলো আছে সেগুলো থেকে আমরা নির্বাচন করার চেষ্টা করব যদি সিমিলিমাম হয়। সিমিলিমাম না হলে কিন্তু কখনোই ভেজিটেবল ড্রাগ থেকে বা কেমিক্যাল ড্রাগ থেকে দেওয়া যাবে না। তাহলে আরেকটু পাওয়ারফুল মেডিসিন, আমাদেরকে যে ওষুধটা নির্বাচন করব সেই ওষুধের উপযোগিতা দেহের মধ্যে আছে কিনা এটা আমাদেরকে নিশ্চিত হতে হবে। অর্থাৎ আমাদের যে ওষুধটা আসলো, অ্যাকিউট কেস হোক বা ক্রনিক কেস, যে ওষুধটা রোগীর জন্য আসলো অ্যাকর্ডিং টু সিমটম, সেই ওষুধটা দেওয়ার মতো ক্ষেত্র আছে কিনা। যদি ক্ষেত্রটা দেহের মধ্যে থাকে তাহলে সেই ওষুধটা দেওয়া যাবে, যদি ক্ষেত্র না থাকে তাহলে সেই ওষুধ দেওয়া যাবে না, দিলে ক্ষতি হবে, রোগীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর যদি ক্ষেত্রটাও তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা প্রয়োগ করা যাবে। যেটা ডাক্তার কেন্ট তার ম্যাথমেটিকায় বলেছিলেন যে একটা ওষুধ দিয়ে আমি দীর্ঘদিন রোগীকে চিকিৎসা করলাম অ্যাকর্ডিং টু সিমটম, কিন্তু তারপরে দেখা গেল রোগীর কোনো উন্নতি নেই। তারপরে আমার ইনটিউশনের ভিত্তিতে, অর্থাৎ ডাক্তার কেন তার অন্তর্দৃষ্টি দিয়ে টোটালিটি সর্বাঙ্গীন করে চিন্তা করলেন যে তার জন্য এই ওষুধটা দরকার এবং কেন তাকে সেই ওষুধটা দিলেন। দেওয়ার পর চমৎকারভাবে রোগীতে আরোগ্যের দিকে চলে গেল। তখন রোগী বললেন, কেন সাহেব আপনি আমাকে কি এই ওষুধটা আগে দিতে পারছিলেন না? তখন ডাক্তার কেন বললেন, আগে দিতে পারতাম, কিন্তু আগে দেওয়ার মতো ক্ষেত্র তৈরি হয়েছিল না। তাহলে সেই ওষুধ, যে ওষুধ আমরা নির্বাচন করব সেই ওষুধের উপযোগিতা দেহে আছে কিনা এটাও তো আমাদের বুঝতে হবে। মোদ্দা কথা, আমাদের চিকিৎসকদের চতুর্মুখী জ্ঞানের প্রয়োজন, সব দিক জ্ঞানের প্রয়োজন, উপস্থিত বুদ্ধির প্রয়োজন, তারপর অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এগুলোর জ্ঞানও প্রয়োজন। মানব দেহ সুস্থ অবস্থায় কেমন অবস্থায় থাকে এই অবস্থার জ্ঞানও প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ সুস্থ অবস্থা যদি আমরা না জানি তাহলে অসুস্থ অবস্থাটা কি সেটাও তো আমরা বুঝতে পারবো না। এই জন্য সুস্থ অবস্থাটা কি, কেমন হয়, এই অবস্থাটা আমাদের জানতে হবে। অর্গানন এটার পাশাপাশি অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, মিডওয়াইফারি, তারপর প্যাথোলজি, এই সমস্ত বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কারণ মানবদেহ সম্পর্কে যদি আমরা পরিপূর্ণ ধারণা না রাখি তাহলে মানবদেহ অসুস্থ হলে আসলে কেমন হয়, কি কি পরিবর্তন ঘটে, কি কি ব্যত্যয় ঘটে, এই বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারবো না। এই জন্য একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে চতুর্মুখী জ্ঞানের প্রয়োজন। যেটা অন্যপ্যাথিক চিকিৎসকদের একটা দিক নিয়ে আছে, শুধুমাত্র সে একটা দিক নিয়ে আছে, সে মাথার দিক নিয়ে আসে শুধুমাত্র নিউরোলজি নিয়ে আসতে, বা নাক কান গলা অথবা কিডনি অথবা হাড় অথবা মেডিসিন যে কোনো একটা সাইট নিয়ে আসে। কিন্তু আমাদের হোমিওপ্যাথদেরকে আমরা যেহেতু সিমটমের, লক্ষণের চিকিৎসা করি, রোগীর যে সিমটম সেই সিমটমের এগেইনস্টে আমরা ওষুধ নির্বাচন করি, সেহেতু আমাদেরকে তাহলে কিরকম জ্ঞানের প্রয়োজন আপনারা একটু চিন্তা করে দেখুন। তাদের চাইতে কত বেশি আমাদের পড়াশোনা করা দরকার, কিন্তু সেই পড়াশোনা আমরা করি না, আমাদের ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণে আমরা আসলে একক ওষুধ নির্বাচন করতে পারি না। রোগীতে সফলতার জায়গায় বেফলতা, ব্যর্থতায় আমাদের বেশি আসে। এই সফলতা অর্জন করতে হলে আমাদেরকে চতুর্মুখী জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। তার আগে হচ্ছে আমাদেরকে অর্গাননের জ্ঞান অর্জন করতে হবে। আমি যতক্ষণ কথাগুলো বলেছি আমি বেশিরভাগ কথা বলেছি হচ্ছে অর্গানন থেকে, কিন্তু আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা অর্গাননটাকে সেকেলে বলা হয়, পুরনো বলা হয়, প্রাচীন বলা হয়, যে এটা কি কোরআন বা বাইবেল নাকি, যে এটা পরিবর্তন সংস্কার হয়তো না, অ্যানিম্যাল বেঁচে থাকলে এখন অনেক সংস্কার করতেন, এইরকম নানান কথা শুনতে হয়। আগে তো আমরা অর্গানন ষষ্ঠ সংস্করণটা বুঝে নেই, তারপরে যদি আপডেট প্রয়োজন হয় সপ্তম সংস্করণ, তাহলে কেউ একজন করবেন নিশ্চয়ই। 200 বছরে যদি করার মতো লোক থাকতেন তাহলে অবশ্যই করে ফেলতেন। আর যদি আমাদের এই সময়ে সেই রকম লোক আসে তাহলে হয়তো সপ্তম সংস্করণ তিনি করতেও পারেন। আমরা তো ষষ্ঠ সংস্করণটা বুঝে আগে চিকিৎসা দিয়ে নেই। যদি না বুঝি তাহলে আমাদের যে হ্যানিম্যান যে বলেছেন প্যাথি আবিষ্কার করতে হবে, তখনকার মতো এখনো অনেক ডাক্তাররা নানান নাম নিয়ে প্যাথি আবিষ্কার করতেছে, হোমিওপ্যাথির নাম নিয়ে, যেটা অবাঞ্ছিত ছাড়া আর কিছুই না। হ্যানিম্যান তাদেরকে অনেক কড়া ভাষায় জবাব দিয়েছেন। আর হ্যানিম্যানের সময়ও এই অর্গাননকে না বুঝতে পারার জন্য হ্যানিম্যানের কাছে চিঠি লিখতেন যে হ্যানিম্যান সাহেব আপনি যে অর্গাননটা লিখছেন এই অর্গাননটা তো আমরা বুঝি না, এর চাইতে সহজ কোনো কিছু কি আমাদেরকে দেওয়া যায়?
তখন হ্যানিম্যান তাদের উত্তরে বলেছিলেন যে অর্গাননে এত সুন্দর দিক নির্দেশনা থাকার পরেও আরও বিশেষ দিক নির্দেশনার জন্য প্রত্যাশা করা হয়। তাহলে এই অর্গাননটা যে আমরা অর্গানন করি, বিশেষ করে আমি বেশিরভাগই স্টুডেন্টদের ক্ষেত্রে অর্গাননের কথাটা বলে থাকি যে আমরা যারা নবীন আছি তাদেরকে অর্গানন অবশ্যই পড়তে হবে। আমি সবাইকে পড়ার জন্য পরামর্শ দেই। হ্যানিম্যান সেটাই আমাদের পরামর্শ দিয়েছেন। আর এই অর্গাননকে বোঝার জন্য হ্যানিম্যান বলেছেন গ্রিক ও রোমানদের লেখা বেশি বেশি পড়ার জন্য। গ্রিকদের লেখাগুলো তখনকার সময়ে দর্শন টাইপের লেখা, গ্রিক রোমানদের রোম সাম্রাজ্যের যে দার্শনিক টাইপের যে বইগুলো ছিল এগুলো পড়ার জন্য। আর হচ্ছে গণিতের বিদ্যা দরকার। গণিত অর্থাৎ অঙ্ক কষার পরে আমাদের কিন্তু রেজাল্ট একটাই হয়, যে যেভাবেই কষে থাকুক রেজাল্ট কিন্তু একটাই হয়। হোমিওপ্যাথিতেও রোগী পর্যবেক্ষণ যে যেভাবেই করুক রেজাল্ট কিন্তু একটাই আসে, ওষুধ কিন্তু একটাই আসবে। এই জন্য মহাত্মা হ্যানিম্যান অর্গাননকে বোঝার জন্য আমাদের এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন। অর্গানন যদি জার্মান ভাষায় প্রথম লেখা হয়েছিল, যদি এতটাই সহজই হতো তাহলে জার্মান ভাষাবিদরা তো জার্মানিতেই ভাষাতেই বেশি পারদর্শী ছিল, তারা তাহলে কেন অর্গানন নিয়ে এত মাথা ব্যথা ছিল, অর্গানন বুঝতেন না? তাহলে অর্গানন বোঝার জন্য আমাদের যে আরেকটা চোখের দরকার সেটা হলো অন্তর্দৃষ্টি। সেই অন্তর্দৃষ্টি আমাদের চালু করতে হবে, জাগ্রত করতে হবে, তবেই আমরা অর্গাননকে অনুধাবন করতে পারবো, অন্তরের মধ্যে স্থান দিতে পারবো। যখন অর্গাননকে স্থান দিতে পারবো তখন মনে হবে যে হ্যাঁ, এখন আমার জীবনী শক্তি বোঝা হয়েছে 1 থেকে 70, 83 থেকে 104 আমার রোগী পর্যবেক্ষণ বোঝা হয়েছে, এরপরে 105 থেকে 145 ওষুধ পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের জ্ঞান ছাড়া, অর্থাৎ 104 থেকে 145 পর্যন্ত যে সূত্রগুলা, এই সূত্রগুলোর জ্ঞান ছাড়া যখন আমরা ম্যাট্রিমেডিকা অধ্যয়ন করব, আমিও যখন শুরু করি হোমিওপ্যাথি তখন ম্যাট্রিমেডিকা যা পড়তাম সব আমার সাথে মিলে যেত। তারপরে আরেকটা মেডিসিন যখন পড়তাম ওইটাও আমার সাথে মিলে যেত, হ্যাঁ এই মেডিসিনটা আমার জন্য, ওই মেডিসিনটা আমার জন্য, ওই মেডিসিনটা আমার অমুক বন্ধুর জন্য, ওই মেডিসিনটা অমুক বন্ধুর জন্য, এইভাবে মিলে যেত। কিন্তু আসলে সেটা ছিল ভুল পথ, কারণ তখন আমার কোনো অর্গাননের জ্ঞানই ছিল না। এখন যা 1%, 0.5% যা আছে তখন আমার 0% ছিল। কলেজ থেকে পাশ করে মনে করেছিলাম আমি ডাক্তার হয়ে গিয়েছি, এখন তার পড়াশোনার দরকার নেই, কিন্তু সেটা ছিল ভুল, সেটা আমার ভুল পদক্ষেপ ছিল। কিন্তু যখন আমি অর্গানন পড়া শুরু করেছি, এখন যখন এই অর্গানন একটু একটু 1%, 0.5% বুঝতে শিখেছি, তখন মনে হচ্ছে আমার ওই দিনগুলো নিয়ে হাসি যে হ্যাঁ কতই না বোকা ছিলাম তখন। অথচ তখন ফার্স্ট ইয়ারে পড়লে গাইডলাইন দেওয়ার মতো লোক ছিল না যে অর্গানন পড়ো, সবাই বলতো ম্যাট্রিমেডিকা পড়ো, রেপার্টরি দেখো, ক্রনিক ডিজিজ দেখো, কিন্তু অর্গাননের কথা কেউ বলতো না, এই পরামর্শটা কেউ দিত না। যদি এই পরামর্শ দিত তাহলে শুরু থেকে আমি অর্গাননটা পড়তাম। যদি আলহামদুলিল্লাহ শুরু থেকে পড়া হয়েছে, সেকেন্ড ইয়ার থেকে অর্গানন পড়া শুরু হয়েছে, এখনো পড়তেছি, একটু একটু বোঝার চেষ্টা করতেছি। কিন্তু আমার যিনি উস্তাদ, তিনি যে অর্গানন অনুবাদ করেছেন, তিনি বলেন যে অর্গাননের একটু স্বাদ পেয়েছিলাম কিন্তু সেটা অনুধাবন করে যেতে পারলাম না, অনুভব করে যেতে পারলাম না, তিনি এই কথা বলেন। তাহলে আমরা অর্গাননের কি জানি, কতটুকুই বা জানি? এটা হলো অন্ধের হাতি দর্শনের মতো। যিনি ওই হাতির দেওয়ালে হাত দিয়েছে সে বলবে হাতি দেখতে দেওয়ালের মতো, যে হাতির পা ধরেছে সে অন্ধটা বলবে যে হাতি দেখতে খাম্বার মতো, যে হাতির সুর ধরেছে সে বলতেছে হাতি দেখতে এই ইয়ের মতো, সাপের মতো। আবার যে হাতির কান ধরেছে সে বলবে হাতি দেখতে কুলার মতো। এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি। ওই রকম দৃষ্টিভঙ্গি আমরা এড়াতে পারি যদি আমাদের অর্গাননের 1 থেকে 291টা সূত্রের যে জ্ঞান, এই জ্ঞানটা আমরা ধাপে ধাপে সিরিয়ালি অর্জন করতে পারি। তাহলে এই জ্ঞান অর্জনের জন্য আমাদের কি করতে হবে? অর্গাননটাকে সেকেলে বলে বইয়ের সবার নিচের তাকে একদম ধুলো জমে ময়লা পড়ে আছে, 6 মাসে একবার ব্যবহার করি কিনা সন্দেহ, ওই রকম ভাবে ফেলে রাখলে হবে না। সাফল্যের মূল চাবিকাঠি আপনার কাছেই রয়েছে, আপনার আলমারির যে নিচে ধুলো পড়া বইটা, সেই বইটার ভিতরেই রয়ে গিয়েছে। এইটা যদি আমরা পড়তে পারি তাহলে দেখবেন সফলতা আপনার পিছনে দৌড়াবে, যে প্রতিটা কেসে ইনশাল্লাহ আরোগ্যযোগ্য প্রতিটা ব্যাধিতে আপনি সফল হতে পারবেন। আর ক্রনিক ডিজিজে যেটা বললাম যে অ্যাকিউট কেজে রোগী পেয়ে এতটাই সহজ, কিন্তু ক্রনিক কেজে আপনার মাথা একদম হিমশিম খেয়ে যাবে। ক্রনিক ডিজিজে আক্রান্ত, বর্তমানে যে রোগীগুলো ক্রনিক ডিজিজে আক্রান্ত এমন কোনো রোগীই পাবেন না যারা সোরা, সিফিলিস, সাইকোসিস এই 3টা মাইজমে আক্রান্ত নেই, এরকম কোনো রোগীই পাবেন না। এই জন্য এই ডিজিজগুলা, এই মাইজমগুলা থেকে মোকাবেলা করব কিভাবে,
এই জন্য কিন্তু হ্যানিম্যান আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। হ্যানিম্যান যখন হোমিওপ্যাথির এই অর্গানন আবিষ্কার করলেন তখন দেখলেন যে হোমিওপ্যাথির চারদিকে খুবই জয় জয়কার। তো হ্যানিম্যান দেখলেন একটা রোগ হোমিওপ্যাথিতে সারতেছে, সারার পরে সেই রোগটা আবার ফিরে আসতেছে। কেন ফিরে আসতেছে? এরকমটি হয়তো হওয়ার কথা না। রোগী যদি তার অনুকূল পরিবেশে থাকে, কোনো প্রতিকূল পরিবেশে না যায়, তাহলে সেই রোগটা আবার রিল্যাপস করার কথা না। কেন হইতেছে? এই কেনর উত্তর খুঁজতে তাকে 12 বছর গবেষণা করতে হয়েছিল। এবং এই 12 বছর গবেষণা যে করেছেন, সঙ্গে রেখেছিলেন 2 জন ছাত্রকে, যাতে তিনি মারা গেলেও তার এই আবিষ্কারটা হারিয়ে না যায়। যেই 12 বছরের গবেষণার ফসল হচ্ছে ক্রনিক ডিজিজ বই, যেটা সোরা, সিফিলিস এবং সাইকোসিস, এই 3টা মায়োজম নিয়ে। বর্তমানে আমাদের কাছে সোরা মায়োজমের রোগী, সিফিলিস মায়োজমের রোগী এবং সাইকোসিস মায়োজমের রোগী, 3টা মায়োজমের মিশ্র মায়োজমের রোগীগুলাই আসতেছে। এই রোগীগুলার যদি মোকাবেলা করতে চাই আমরা, তাহলে আমাদেরকে অবশ্যই এই ক্রনিক ডিজিজের জ্ঞান প্রয়োজন হবে। এই ক্রনিক ডিজিজের জ্ঞান ছাড়া আমরা একটা চিররোগীকেও সঠিক যে আরোগ্য, বিশুদ্ধ যে আরোগ্য, পূর্ব স্বাস্থ্যে যে ফিরিয়ে দেওয়ার টেকনিক, এটা আমরা কখনোই বের করতে পারবো না, আবিষ্কার করতে পারবো না। তাহলে এই ক্রনিক ডিজিজ আমাদের জানতে হবে এটার মধ্যে সফলতা লুকিয়ে আছে। সফলতা শুধুমাত্র রেপার্টরির মধ্যে যে তা না, ম্যাটেরিয়ামেডিকার মধ্যে তা না। সফলতা মূলত হচ্ছে অর্গাননের মধ্যে এবং ক্রনিক ডিজিজের মধ্যে। রেপার্টরিতে সহায়ক বই, আর ম্যাটেরিয়ামেডিকা তো ঔষধ। এই ঔষধ হচ্ছে অস্ত্র। এই অস্ত্র চালানোর কৌশলটাই যদি আমরা না জানি, তাহলে তো আমরা প্রতিটা রোগীতেই ফেল করব। আরোগ্যযোগ্য রোগীতে আমরা ফেল করব। তখন আমাদের ব্যর্থতার দায়টা হোমিওপ্যাথির উপরে আসবে। আমি ডাক্তার হিসেবে, আমি একজন হোমিওপ্যাথি হিসেবে ফেল করতে পারি, কারণ আমার জানার কমতি থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, আমি পড়াশোনা করিনি, আমি জানি না। কিন্তু যদি আমি হোমিওপ্যাথি করতাম, বিশুদ্ধ হোমিওপ্যাথি করতাম, হ্যানিম্যান যেটা আমাদের শিখিয়েছেন সেই হোমিওপ্যাথি যদি করতাম, তাহলে তো ব্যর্থ হওয়ার সুযোগ নেই আরোগ্যযোগ্য কেসে। হ্যানিম্যান তো চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে আপনি সঠিকভাবে, হোমিওপ্যাথির আবিষ্কারক যিনি, তিনি বলেছেন যে আপনি সঠিকভাবে একটা রোগীলিপি করুন, যেই রোগীলিপিতে হোমিওপ্যাথির স্বয়ং প্রতিষ্ঠাতা ভুল ধরতে অক্ষম। সেই রোগীলিপি করার পর হোমিওপ্যাথির আবিষ্কারক যেভাবে ওষুধ নির্বাচন করতে বলেছেন, সিমিলিমাম করতে বলেছেন, সেইভাবে একটা ওষুধ সিমিলিমাম করে নির্বাচন করুন, সাদৃশ্যের ভিত্তিতে নির্বাচন করুন, এবং যেভাবে তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে সেইভাবে তৈরি করে সূক্ষ্ম মাত্রায় রোগীতে প্রয়োগ করুন। যদি ওষুধ কাজ না করে, তাহলে আপনি প্রকাশ্য এই অর্গাননের বিরুদ্ধে, এই হোমিওপ্যাথির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো দুঃসাহস কারো এই 200 বছরেও হয়নি, ইনশাল্লাহ কখনো হবে বলেও মনে হয় না। যদি আমরা এই অর্গাননটাকে আঁকড়ে ধরি, ততক্ষণ আমরা হোমিওপ্যাথি থেকে ছিটকে পড়বো না। মুসলমান যারা আছি, আমরা যতদিন কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবো, ততদিন পথভ্রষ্ট হব না। ঠিক তেমনি হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা যারা হোমিওপ্যাথি আছি, অর্গাননকে, ক্রনিক ডিজিজকে, ম্যাটেরিয়ামেডিকাকে, রেপার্টরিকে যতদিন আঁকড়ে ধরে থাকবো, ততদিন আমাদের এই 5, 7টা, 10টা ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা দিতে হবে না। যে অন্ধকারে ঢিল ছুড়লাম, একটা না একটা লাগবেই। প্যাটার্ন ওষুধ ব্যবহার করতে হবে না। যারা প্যাটার্ন ওষুধ ব্যবহার করে তারা আজ থেকেই বাদ দিব, কখনোই আর ব্যবহার করবো না ইনশাআল্লাহ। কারণ আমরা হোমিওপ্যাথ হব, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের অনুসারী হব হোমিওপ্যাথিতে। তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর যদি আমরা না পড়ি, তাহলে সেই মিথ্যে পথ অবলম্বন করতে হবে। কিন্তু হ্যানিম্যান তো আমাদের নিষেধ করেছেন, কোনো মিথ্যেবাদী যেন আমার ওষুধের বাক্স স্পর্শ না করে। তাহলে আমরা তো মিথ্যেবাদী হয়ে গেলাম। আর আমাদের কামাই রোজগার যাই কিছু করে, আমাদের ইবাদত বন্দেগী যাই কিছু করি, তা কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে হালাল রুজি অন্বেষণ করা। আমরা যখন মিথ্যে দ্বারা ইনকাম করব, তাহলে কিন্তু আমাদের ইবাদত বন্দেগী কোনোটাই কবুল হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, অনেক কথা বলেছি। কোনো প্রশ্ন থাকলে, এখন যদি কোনো প্রশ্ন থাকে, 45 মিনিটের বেশি কথা বলা হয়েছে, আরও 15 মিনিট অথবা আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, যাই হোক, আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে মায়া ম্যাডাম এক এক করে প্রশ্ন নিবেন এবং ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি চমৎকার ক্লাস উপহার দেওয়ার জন্য। সত্যি স্যার একজন পিওর হোমিওপ্যাথ, এবং স্যারের যে প্রশিক্ষণ কেন্দ্রটা পিওর হোমিওপ্যাথিক লার্নিং এন্ড চেম্বার, সেটা আমাদের জন্য অনেক মঙ্গলজনক এবং কল্যাণকর। আচ্ছা জি, ঠিক আছে। আচ্ছা স্যার, অনেকেই হ্যান্ড রেজ করেছেন, আর সবাইকে সুযোগ দিতে গেলে অনেকটা সময় লাগবে, তারপর আমি চেষ্টা করবো
এমডি জুয়েল, আপনার যদি কিছু প্রশ্ন থাকে আপনি স্যারকে করতে পারেন, তারপর আমরা একে একে আমাদের সম্মানিত স্যারদের কাছে যাব অভিব্যক্তি এবং ক্লাস মূল্যায়নের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং স্যারকে জাযাকাল্লাহ খাইরান সুন্দরভাবে স্পন্টেনিয়াসলি আমাদের একটা লাইভলি ক্লাস উপহার দেওয়ার জন্য। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটা জায়গায় বলেছিলেন যে টোটালিটি অফ সিমটম বিবেচনা করার পরে দেখা যাচ্ছে স্পষ্টতই মনে হচ্ছে একটি ওষুধই আসলো। তো একটি ওষুধ আসার পরেও আমি যদি রোগীকে প্রয়োগ করলাম সেই ওষুধটা, তাহলে অনেক ক্ষেত্রে কাজ নাও হতে পারে। আপনি বলেছেন সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রটা, ওই ওষুধের ক্ষেত্রটা আছে কিনা এটা দেখতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন একটা ওষুধের টোটালিটি অফ সিমটম নেওয়ার পরে ওই ওষুধটা আসতেছে কিন্তু কেন তার ক্ষেত্রটা নাই, এটা কি আসলে হতে পারে স্যার বাস্তবিক পক্ষে? এটা যদি একটু বলতেন। আচ্ছা, ক্ষেত্রটা আমরা যখন জমিতে কোনো বীজ বপন করি, জমিটা উর্বর কিনা সেটা আমাদের দেখতে হয়। আমরা যে ওষুধটা রোগীর জন্য নির্বাচন করলাম সেই ওষুধের উপযোগিতা দেহে আছে কিনা। অর্থাৎ আমরা রোগীর টোটালিটি নিয়ে দেখলাম যে রোগীর জন্য ফসফরাস আসলো অথবা সাইলিসিয়া আসলো, কিন্তু সাইলিসিয়া তৈরির মতো তার দেহে ওই রকম অ্যাবিলিটি, অর্থাৎ সাইলিসিয়া দেহে গিয়ে যে ঝঙ্কারটা তৈরি করবে, সাইলিসিয়া তো ডিপ অ্যাক্টিং একটা মেডিসিন, ফসফরাস তো ডিপ অ্যাক্টিং একটা মেডিসিন, এই মেডিসিনটা দেহে গিয়ে যে ঝঙ্কারটা তৈরি করবে সেইটাতে রোগীর জীবনী শক্তি পর্যদস্ত অবস্থায় চলে যেতে পারে, ফ্যাটাল অবস্থায় চলে যেতে পারে। এই জন্য ওই মেডিসিনটা টোটালিটি অফ সিমটম ভিত্তিক আসার পরেও ক্ষেত্র না থাকার কারণে, উপযোগিতা না থাকার কারণে নাও দেওয়া যেতে পারে, দিলে রোগীর ক্ষতি হতে পারে। এটা একজন যারা বিচক্ষণ তারা বুঝতে পারবেন, যারা দক্ষ অর্গাননে অভিজ্ঞ তারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে ক্ষেত্রটা তৈরি করার জন্য শর্ট অ্যাক্টিং যে মেডিসিনগুলো আছে সেগুলো দিয়ে আপাতত ক্ষেত্রটা তৈরি হলো, রোগীর যে দুর্বলতা কমে গেল, তারপরে সাইলিসিয়ার ক্ষেত্রটা যখন পুরোপুরি চলে আসবে তখন যদি দেওয়া হয় তাহলে চমৎকার কাজ করবে। ফসফরাসের ক্ষেত্রটা তৈরি হলো, তখন যদি দেওয়া হয় তাহলে চমৎকার কাজ করবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই এক এক করে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ সবার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। মায়া ম্যাডাম এক এক করে উত্তর প্রশ্ন নেবেন। থ্যাংক ইউ। আমি এখন যাব আমাদের রাজীব স্যার কাছে। রাজীব, আপনার প্রশ্ন থাকলে স্যার কি করতে পারেন প্লিজ। প্রশ্নটাই করি। প্রশ্ন হচ্ছে হলো কি, আমরা তো জানি যে সুস্থ দেহে যে কোনো মেডিসিন আমাদের বিভিন্ন রোগ উৎপাদন করতে পারে, এবং ব্যাপারটা যদি এরকম হয় যে এমন একটা মেডিসিন একটা রোগীর ক্ষেত্রে সমস্ত ভাবে মিলে গেল, কিন্তু আমরা ম্যাটারিমেটিকাতে অথবা রেপার্টরিতে পাইলাম না যে এই মেডিসিনটা এই রোগটা উৎপাদন করতে পারে, কিন্তু মেডিসিনটা পুরো রোগচিত্রের সাথে মিলে গেল, তো সেই জায়গায় অর্গানন কি বলতেছে এবং আমরা এখানে কি করবো? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। সৃষ্টিকর্তা এমন কোনো রোগী আবিষ্কার করেন নাই যার জন্য ওষুধ না পাঠিয়েছেন। প্রকৃতির মধ্যে অবশ্যই ওষুধ বিচরণ করতেছে, ওষুধ আছে, এবং সেটা আমাদের ম্যাট্রেমেটিকাতে আমরা ওষুধ প্রুভিং করেছি, ম্যাট্রেমেটিকাতে এসেছে। যদি রোগীর টোটালিটি অফ সিমটম একটা ওষুধের মিলে যায়, যে রোগীর টোটালিটি অফ সিমটম যেটা রোগচিত্র, সেই রোগচিত্রটা ম্যাট্রেমেটিকার একটা ওষুধ সুস্থ দেহে উৎপাদন করেছে, তাহলে সেই ওষুধটাই রোগীকে দিতে হবে। আর যদি রোগীর অনেক মিক্সড সিমটম থাকে, যেটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, একটা ওষুধের মাথার সিমটম আসতেছে, একটা ওষুধের কাতরতা আসতেছে, একটা ওষুধের মানসিক অবস্থা আসতেছে, একটা ওষুধের পেটের অবস্থা আসতেছে, এক এক ওষুধের এক একটা খণ্ডচিত্র আসতেছে। এটা মূলত হয় হচ্ছে বিভিন্ন বিষদৃশ ওষুধ সেবনের ফলে তার যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তি লক্ষণগুলোকে অ্যামালগ্যামেটেড করে দেয়, মিশ্র করে দেয়। এখন এই অবস্থায় আমাদের যে কি করণীয়, সেই করণীয় সম্পর্কে হ্যানিম্যান 145-এর পর থেকে বেশ কিছু সূত্রের মধ্যে এই দিক নির্দেশনা দিয়েছেন। এগুলো যখন আমরা পড়বো তখন এগুলো ধাপে ধাপে জানতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট। এমডি শাহিন, আপনি কিছু বলতে চাইলে স্যার প্রশ্ন করতে পারেন। জি, প্রশ্ন করুন। ম্যাম, স্যারদের অনুভূতি শোনার অপেক্ষা রইলাম। আর প্রশ্ন না নেই। প্রশ্ন না করলে শিখবো কেমনে? এক একটা সমস্যা এক এক রকম, সমস্যাগুলো আসছে আমরা শিখতে, যদি প্রশ্ন করে শিখতে না পারি জি, তাহলে কেমন হয়? প্রশ্নগুলো আগে নেন, জি স্যার, তারপরে অনুভূতি বা নেওয়া যাবে। জি ইনশাআল্লাহ। জি ম্যাডাম, প্রশ্ন নেন তাহলে। এমডি শাহিন, আপনি স্যারকে প্রশ্ন করুন। আপনাকে হ্যান্ড রেজ করতে দেখা গেছে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার,
আমি একদমই নতুন, এবার ফাইনাল ইয়ারে পড়তেছি ডিএইচএমএস। অর্গানন তো অনেক বই পাওয়া যায়, কার অনুবাদটা করলে আমরা সঠিক অর্গানন সম্পর্কে অবগত হব? আপনি অর্গাননটা দেখবেন আপনার কাছে কোনটা আছে, যদি সেটা পরে বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে আমি যেটা সাজেস্ট করছি ডাক্তার রেজাউল করিম স্যারেরটা, এটা পড়তে পারেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর পড়তে হবে, প্রচুর অর্গানন পড়তে হবে, প্রচুর পড়তে হবে। জি, নেক্সট কোশ্চেন। আর যদি কেউ থাকেন প্রশ্ন করতে পারেন স্যারকে। আর দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ জি বলেন। আসসালামু আলাইকুম। আমার পরিচয় দিয়ে ম্যাডাম, আমি খুব শেষের দিকে জয়েন করছি। আমি সিলেট থেকে বলছি, আমি গোলাম কুষ্টিয়া। ক্লাসটা তো আজকে শুরু হয়েছে, লেকচারটা আমি শুনতে পারিনি। এমনি যেহেতু আপনার সঞ্চালনায় আছেন, সাথে আমাদের কোন কোন দিন মানে ক্লাসটা হবে জানতে ভালো হয়। আচ্ছা, এটা ক্লাসের পরে গ্রুপে দিয়ে দেওয়া হবে। যে আমি প্রশ্নটা করবো, ফাইট হয়ে গেছে, প্রশ্নটা করতে পারি? জি বলেন, প্রশ্ন করুন স্যার। জি, আমি খুবই নতুন, প্রথম বর্ষ পরীক্ষা দিলাম এবার। আমার প্রশ্নটা হচ্ছে, চিকিৎসা চলাকালীন সময়ে একজন চিররোগী যখন একজন ডাক্তারের কাছে যাবে, তখন ওই রোগীর আপনার চিকিৎসার সময় যে ধৈর্যটা, রোগীর ধৈর্যটা কিভাবে একজন ডাক্তার রোগীকে এই বিষয়ে মানে ম্যানেজ করে নেবেন, এটা আমার প্রশ্ন। কারণ আমার দেখা যাচ্ছে যে একটা রোগী 6 মাস 1 বছর তার অনেক কিছু ভুগতেছে, সে সুস্থ হচ্ছে আবার অসুস্থ হচ্ছে, অনেক সময় অনেক রোগী ধৈর্য হারায় ফেলে। সেক্ষেত্রে একটা ডাক্তারের ওই রোগীর প্রতি কি আচরণ করলে ওই রোগীর আবার পুনরায় বিশ্বাস ফিরে আসবে যে না, আমি ঠিক আছে, আমি চিকিৎসা দিই না হলে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আজাদ ভাই, আপনি একজন সন্তান হিসেবে আপনার মা বাবার সাথে কেমন আচরণ করলে আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, আপনার বোন আপনার ভাইয়ের প্রতি কেমন আচরণ করলে আপনার বোন ভাই আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, এটা কিন্তু আপনাকে শিখিয়ে দিতে হয় না। তো একজন ডাক্তার রোগীদের সাথে কেমন আচরণ করলে সে ক্রনিক ডিজিজের চিকিৎসা কন্টিনিউ করবে, এটা হলো চিকিৎসকের দক্ষতার উপরে ডিপেন্ড করে। চিকিৎসকের কথা বলার ধরন, রোগীদের সাথে আচার আচরণ, বাচন ভঙ্গি, এগুলোর উপরে নির্ভর করে। আর আমি শুধু সান্ত্বনাই দিয়ে গেলাম 6 মাস 1 বছর কিন্তু চিকিৎসা নেবে না রোগীরা। রোগীদেরকে বোঝাতে হবে যে তার ক্রনিক ডিজিজ হয়েছে, এই ক্রনিক ডিজিজ থেকে মুক্তি পেতে হলে তাকে 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর ওষুধ কন্টিনিউ করতেই হবে। যখন রোগীদেরকে আপনি বোঝাতে পারবেন একটি ডায়াবেটিস হয়েছে, সারা জীবন ওষুধ খাওয়ার পরামর্শ দিচ্ছে, হাই প্রেশার সারা জীবন ওষুধ খাওয়ার, গ্যাস্ট্রিকের সমস্যা সারা জীবন, এরকম বেশ কিছু, থাইরয়েডের সমস্যা সারা জীবন, যে ক্রনিক ডিজিজটা মাইজমের আওতায় চলে গিয়েছে, সেই ক্রনিক ডিজিজ থেকে মুক্তি পেতে হলে তাকে অবশ্যই দীর্ঘদিন ওষুধ খেতেই হবে। এটা যত ভালোভাবে আপনি প্রথমে বোঝাতে পারবেন, যেদিন প্রথম রোগীর রোগীলিপি করা হবে সেই দিন যদি আপনি ভালোভাবে ধারণা দিতে পারেন, তখন রোগী আপনার কাছে চিকিৎসা করুক বা না করুক, ওই রোগীটা যখন অপর ডাক্তারের কাছে যাবে, আপনার কাছে আসলেও আপনি বলে দিলেন যে 1 বছর 2 বছর সময় লাগবে, ওই রোগী যখন অন্য ডাক্তারের কাছে যাবে, গিয়ে দেখবে যে রেজাল্টটা কেমন, 6 মাস পরে দেখবে সুস্থতার কোনো আভাসই নেই, 1 বছর 1.5 বছর পরে যখন সুস্থতার কোনো আভাসই নেই, তখন ওই রোগীটা আপনার সম্পর্কে, চিকিৎসক সম্পর্কে একটা পজিটিভ ধারণা অন্যদের কাছে অ্যাডভার্টাইজিং করবে। আপনার কোনো মাইকিং করার প্রয়োজন নেই, কোনো বিজ্ঞাপনের প্রয়োজন নেই। ওই রোগীটা বলবে অমুক ডাক্তারের কাছে যে এত 6 মাস আগে গেছিলাম, ওই ডাক্তার আসলে বুঝতে পারছিল, কিন্তু আমি আসলে আমার দোষের কারণে চিকিৎসা নেই নাই, এটা আমার ভুল হয়েছে। তখন আপনার মাইকিং অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে আজাদ ভাই, আপনি চেম্বারে আসেন, আরো বিস্তারিত বলবো নি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ধন্যবাদ। আমাদের মধ্যে আর কেউ কি আছেন প্রশ্ন করবেন স্যারকে? যদি থাকেন তাহলে হ্যান্ড রেজ করেন অথবা সরাসরি বলতে পারেন, সুযোগ দেওয়া গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে একটা ক্রনিক ডিজিজের চিকিৎসা চলাকালে যদি কোনো ওই পেশেন্ট যদি কোনো অ্যাকুট রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমি কি করতে পারি? যেমন ক্রনিক ডিজিজের মেডিসিন চলতে থাকবে নাকি বন্ধ রাখবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে অর্গানন আমাদের কি বলে যে ক্রনিক ডিজিজের ওষুধ চলমান আছে, যদি রোগী হালকা কোনো সমস্যায় ভোগে, যে রোগী যে সিমটমগুলোতে বেশি কষ্ট পাচ্ছে না, তাহলে ক্রনিক ডিজিজের ওষুধ চলমান থাকবে। আর যদি রোগী
রোগী বেশি কষ্ট পাচ্ছে, অ্যাকিউট যে ডিজিজটা সেই ডিজিজের রোগী বেশি কষ্ট পাচ্ছে এবং সিমটমগুলো স্পষ্ট চলে আসছে একটা ওষুধে, তাহলে অবশ্যই ক্রনিক ডিজিজের ওষুধ বন্ধ রেখে ওষুধ দিতে হবে। আর যদি দেখেন যে রোগীটা হচ্ছে নিকটাত্মীয়ই অথবা নিকটাত্মীয় না, রোগী মনে করবে যে আমার এখন ঠান্ডা লাগলো, আমার এখন এই হালকা সমস্যা হইলো, ডাক্তার আমাকে ওষুধ দিল না, আচ্ছা আমি অন্য কোনো ওষুধ খেয়ে নেই, যদি এরকম হয় তাহলে ক্রনিক ডিজিজের ওষুধ বন্ধ রেখে রোগীকে প্ল্যাসিবো বা স্যাক্ল্যাক বা এসএল যেটাই হোক দিয়ে সান্ত্বনা প্ল্যাসিবো দিয়ে বিদায় করতে হবে। এই তিনটার যে কোনোটা করতে পারেন। যদি একটা ওষুধের অ্যাকিউট একটা ওষুধের স্পষ্ট লক্ষণ পাওয়া যায় তাহলে সেই ওষুধটা অবশ্যই দিতে হবে, নয়তোবা ওই অ্যাকিউট ডিজিজ ক্রনিক ডিজিজের সাথে মিশে জটিলতা লাভ করতে পারে যদি অ্যাকিউট ডিজিজটা থাকেই, তরুণ রোগটা থাকেই। আর যদি তরুণ রোগটা খুব হালকা হয় তাহলে আর ওষুধ দেওয়ার প্রয়োজন নেই, প্ল্যাসিবো দিলে এনাফ। আর যদি রোগীকে বোঝানো যায় যে না আলাদা কোনো ওষুধ প্রয়োজন নেই, আপনার যে জটিল রোগের চিকিৎসাটা চলতেছে এই ওষুধই কন্টিনিউ করতে হবে, তাহলে এই অ্যাকিউট ডিজিজ চলে যাবে। তাহলে এইভাবে করা যেতে পারে, তিনটার যে কোনো একটা আপনার উপস্থিত বুদ্ধি দ্বারা নির্ণয় করতে হবে। সেটা ঠিক আছে, উপস্থিত বুদ্ধি, কিন্তু আমি বলছি যে আসলে আমরা হোমিওপ্যাথিতে এটা কিভাবে ম্যানেজমেন্ট করা হয় বা করা যায়, আচ্ছা এটা জানার। সেই ক্ষেত্রে তো ক্রনিক ডিজিজের ওষুধ বন্ধ থাকবে, অর্থাৎ আমি ওষুধ চালিয়ে যাচ্ছিলাম, সাপোজ আর্সেনিক, ক্রনিক ডিজিজের জন্য আর্সেনিক চলমান আছে, আর্সেনিক 50 অষ্টতমিক M5 বা M6 যেটাই দিয়ে থাকি, এখন সর্দি জ্বরে আক্রান্ত হলো, হালকা সর্দি জ্বর অথবা উদরাময় হলো, তাহলে আর্সেনিকটা বন্ধ থাকবে। উদরাময়টা যে হয়েছে সেই উদরাময়ের সিমটমটা কি, সেটাই চায়না লাগবে না পডোফাইলাম লাগবে না নাক্স ভূমিকা লাগবে, তার জীবনী শক্তি অর্থাৎ সিমটম বলে দেবে। তার জন্য যদি পডোফাইলাম প্রয়োজন হয় তাহলে পডোফাইলাম দিব। পডোফাইলাম এক সপ্তাহ, একটা অ্যাকিউট ভাইরাস সাধারণত 3 থেকে 5 দিন, 7 দিন বা 10 দিন 14 দিন এর মধ্যেই চলে যায়। অ্যাকিউট ডিজিজগুলো সাধারণত ফ্যাটাল পর্যায়ে হয়, যদি এরকম হয়ে থাকে তাহলে ওষুধ নির্বাচন করে ওষুধ দিতে হবে। ওষুধ দিলে ক্রনিক ডিজিজের যে আর্সেনিক চলতেছিল সেই আর্সেনিক বন্ধ থাকবে। পডোফাইলাম 3 দিন 5 দিন 7 দিন অর্থাৎ ঠিক হয়ে গেল, তারপরেও আরো 2 দিন ওষুধ 3 দিন ওষুধ খাওয়াইতে হবে যাতে ওই অ্যাকিউট ডিজিজটা রিল্যাপস না করে। তারপরে যখন পুরোপুরি ঠিক হয়ে গেছে তারপরে রোগী আপনাকে ফোনে জানাবে যে হ্যাঁ ডাক্তার সাহেব আমার তো উদরাময় ঠিক হয়ে গেছে, এখন কি আমি আগের ওষুধ কন্টিনিউ করব না আসবো। যদি আপনি দেখেন তখন যে আগের সিমটমগুলো আবার চলে আসছে তাহলে আগের ওষুধটাই কন্টিনিউ করা যেতে পারে। যদি আগের ওষুধের ক্রিয়াকাল শেষ হয়ে থাকে, যে আমরা 50 অষ্টতমিক দিয়েছিলাম 15 দিন বা 20 দিন পর্যন্ত ক্রিয়া হয়েছে, তারপরে তাহলে নেক্সট পাওয়ারটা দিতে হবে, চেম্বারে আসতে হবে, অথবা যদি নেক্সট পাওয়ার আগে থেকে দিয়ে থাকেন তাহলে নেক্সট পাওয়ার শুরু করতে বলবেন। বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কথাই শুধু অর্গানের গুরুত্ব প্রয়োজনীয়তার কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে আজকে যে অর্গান ছাড়া পিওর হোমিওপ্যাথি পাওয়া যায় না, ম্যাটেরিয়াল মেডিকেল ছাড়া যেমন মেডিসিন সিলেকশন করা যায় না, তেমনি অর্গানের সূত্র ছাড়াও আমরা পিওর হোমিওপ্যাথি হতে পারবো না। তাহলে আমি এখন আর কথা বাড়াই না, যেহেতু রাত্র অনেকটা হয়ে গেছে, আমরা এখন সরাসরি স্যারদের কাছে চলে যাচ্ছি। আমাদের সম্মানিত যে মিজানুর রহমান স্যার, স্যার আজকের ক্লাস সম্পর্কে এবং যদি সংযুক্তি করতে হয় আপনি স্যার মূল্যায়ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। আমি আসলে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা শুনলাম। খুব চমৎকার আলোচনা হয়েছে এবং প্রশ্নোত্তর পর্ব অত্যন্ত প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক এভাবে হলে আসলে শিক্ষণটা সহজতর হয় এবং মনে থাকে। তো আমি আসলে এতে একটা ছোট ছোট পরামর্শ রাখতে চাই, যদি আপনারা অনুমতি দেন বা কিছু মনে না করেন। একটা হচ্ছে যে আমরা যদি আমাদের যে উপস্থাপনা এটা যদি খুব ওয়াইড ফ্রেমে করি, মানে আমরা যদি ক্যানভাসটা খুব বড় নেই, তাইলে আলোচনাটা আসলে শেষ করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় সময়ের মধ্যে। তো সেক্ষেত্রে আমার একটা বিনীত পরামর্শ, আমি আসলে সারা জীবন এই ইনস্ট্রাকশনাল টেকনিক কিভাবে উপস্থাপনা করতে হয় এগুলো নিয়ে কাজ করেছি। তো সেক্ষেত্রে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। তো সেই অধিকার নিয়ে বলছি যে প্রত্যেকটা আলোচনা অত্যন্ত ছোট ফ্রেমে করলে অল্প বিষয়বস্তু, যেমন আজকের আলোচনাটা পুরো অর্গানন সামনে নিয়ে আসলে আলোচনা করাটা খুব বিপজ্জনক এবং খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। যদিও যিনি বক্তা ছিলেন তিনি অসাধারণ কলা কৌশলে বিষয়টি উপস্থাপনা করেছেন,
এবং আমাদের যে কলা কৌশল আমাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অর্গানন ভিত্তিক এই আলোচনাটা নিয়ে আসছেন। কিন্তু আমাকে বললে আমি এত বড় ক্যানভাসে আমি লেকচার দিতে রাজি হতাম না। আমি আসলে অর্গানন নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে আমাকে হোমিওস্ট্যাটি যখন ক্লাস নিতে বলে আমি খুব ছোট্ট ফ্রেমে ক্লাস নেই। তো এরকম ছোট্ট, আমি বলবো যে ছোট্ট ফোকাস করলে সেইটাকে অনেক বেশি অ্যাম্প্লিফাই করা যায়। এবং যারা নবীন শিক্ষার্থী যারা এখানে আসলে আসেন তাদের মধ্যে প্রবীণরা আসেন কিছু, আর প্র্যাকটিশনাররা আসেন কিছু, আর শিক্ষকরা আসেন কিছু, আর বেশিরভাগ আসেন নবীন। তো সেই নবীনদেরকে গাইড করতে হলে আমাদের আসলে খুব ফোকাসড আলোচনা দরকার। একটু জায়গাতে আলো ফেলতে হবে টর্চের মতো, যাতে ওই জায়গাটা একদম ক্লিয়ারলি দেখা যায়। এখন খুব বড় ফ্রেমে সূর্যালোকের নিচে যদি আমি দাঁড়াই তাহলে সমস্ত কিছুই দেখা যায়, তখন আসলে একটা আলোচনাকে আর ফোকাস করা যায় না। তো সেই বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে। আর আমি বিনীতভাবে অনুরোধ করবো প্রত্যেকটা উপস্থাপনা 40 মিনিটের মধ্যে যদি শেষ করা যায়, যথাসময়ে শুরু করে যখনই ঘন্টা বাজবে যে আমাদের 9:50 বক্তা শুরু করবেন আলোচনা। এবং হোমিওস্ট্যাটিতে যেভাবে হয় সেটা হচ্ছে যে 40 মিনিটে আলোচনা শেষ করে কমপক্ষে 15 মিনিট প্রশ্নোত্তর পর্ব থাকলে তাইলে হলো গিয়ে 55 মিনিট, আর 5 মিনিট সংযোজন পর্ব এটা রাখলেও হয় না রাখলেও হয়, এটা খুব জরুরি কিছু না। তো সেভাবে আগালে আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মটা শত অংশগ্রহণকারীর অংশগ্রহণে এটা সমৃদ্ধ। সুতরাং এটাকে কার্যকর করতে হলে কিছু কলাকৌশল আমাদের লাগবেই। তো সেক্ষেত্রে আমরা এই কৌশলগুলো মনে রাখলে যে ফোকাস করা, ছোট্ট বিষয়কে নিয়ে এটাকে অ্যাম্প্লিফিকেশন করা, এটাকে বেশি করে আলো ফেলা, আরেকটা হচ্ছে প্রশ্নোত্তর পর্বটাকে নিচু করা, সময় মতন শুরু করা, সময় মতন শেষ করা। এবং 40 মিনিটের বেশি কোনো বক্তৃতা এটা মানুষ সাধারণভাবে অডিয়েন্স গ্রহণ করতে পারে না। এটা একটা আদর্শ ব্যবস্থা, 40 মিনিট ক্লাসের একটা আদর্শ ব্যবস্থা। তা আমি সবিনয়ে অনুরোধ করবো যে এটাকে মনে রাখার জন্য। আজকে যিনি বক্তা ছিলেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্যালিউট জানাই যে এত বড় ফ্রেমে চমৎকার ভাবে তিনি আলোচনাকে এগিয়ে নিয়ে গেছেন। আর যিনি উপস্থাপনা করেছেন তাকেও ধন্যবাদ জানাই যে তিনি সুতার মালা গেঁথে গেঁথে এগিয়ে গেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে অভিবাদন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আর স্যারের তথ্যগুলি আমরা মেনে চলার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা এখন যাবো আমাদের অত্যন্ত প্রিয় একজন স্যার, ডক্টর শাহাদাত হোসেন। স্যার, আজকের ক্লাস সম্পর্কে আপনি যদি কিছু অভিব্যক্তি প্রকাশ করতেন। ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় উপস্থাপিকা। আজকে যে ক্লাসটা করেছেন ডাক্তার গোলাম রব্বানী স্যার, আসলে স্যার এত সুন্দর করে পুরো বিষয়বস্তুটা সবার মাঝে তুলে ধরেছেন। তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার হৃদয়ের যে কথাটা আমার হৃদয়ে বলছে যে স্যার অনেক বড় একটা প্ল্যাটফর্ম দিয়ে নিয়েছেন, সেটা কন্টিনিউয়াস করাটা অনেকটাই দুর্বিশুদ্ধ এবং সেটা কষ্টকর, এটা কন্টিনিউয়াস করেছেন। তো আসলে মিজানুর রহমান স্যার যেটা বলেছেন সেটাই আমার কাছে মনে হয়েছে যে যদি এরকম ছোট ছোট পরিসরে ক্লাসটা করা যায় এবং যদি তার যে টপিকটার উপর আলোচনা করা হয় ওই টপিকটাকে যদি একটু ছোট করে নেওয়া যায় এবং একটা নির্দিষ্ট টপিকসের উপর আলোচনা করা যায় তাহলে বোধগম্যতা অনেক বেশি হয় এবং পার্টিসিপেন্টরা অনেক বেশি সমৃদ্ধ হয়। তো ওভারঅল এই ক্লাসটি অনেক সুন্দর হয়েছে এবং স্যার যে গুছিয়ে সবগুলো শেষ করতে পেরেছেন এবং সুসম্পূর্ণভাবে শেষ করতে পেরেছেন সেজন্য গোলাম রব্বানী স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং চমৎকার আলোচনা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমি এখন যাবো আমাদের অত্যন্ত প্রিয় একজন কাছের মানুষ এবং প্রিয় স্যার ডক্টর আব্দুল্লাহ ফিরোজ স্যার। স্যার, আপনি যদি কিছু বলতেন আজকে ক্লাস সম্পর্কে। ধন্যবাদ ম্যাম। কি বলবো, অসাধারণ, কথা বলতে একদম অসাধারণ। আর মানে স্যার যেভাবে বিষয়টাকে উপস্থাপন করেছে আসলে মনটা ছুঁয়ে গেছে। যেটা বলে না যে মনে যে ঠান্ডা হয়ে গেল মনের কথা,
বিষয়টা ওই রকম আসলে মন ছুঁয়ে গেছে। কারণটা হলো যে উনি যে কথাগুলো বলেছেন এটা প্রত্যেকটা প্রকৃত হোমিওপ্যাথের মনের কথা, প্রত্যেকটা প্রকৃত হোমিওপ্যাথ, প্রকৃত বলেছি, অপ্রকৃত না। এটাই হলো মূল বিষয়। আমাদের এখানে অনেকে অনেক কথাই বলছেন, ঠিক আছে সবকিছু বিবেচনা করতে হবে। আমাদের যে অর্গানকে গুরুত্ব দিয়ে স্যার যেভাবে বলেছেন যে সাফল্য চাবিকাঠি, আসলে প্রকৃত সাফল্য ওখানে লুকিয়ে থাকে। আমরা সেই হিডেন টিজারটা আমরা দেখতে পাই না, সে দেখানোর লোকও আমাদের সমাজে খুব কম। কারণ হোমিওপ্যাথিটাকে তো আমরা মুদিখানার দোকান বানিয়ে ফেলেছি, এটা একটা বড় সমস্যা। আমরা প্রত্যেকে মুদিখানার দোকান বানিয়ে ফেলেছি, কিন্তু মুদিখানার দোকান না, এটা আমাদের বুঝতে হবে বিষয়টা। যেদিন আমাদের উপলব্ধিতে হবে যে এটা মুদিখানার দোকান না, এটা একটা পিওর সায়েন্স, আর এটাকে সিস্টেমেটিক্যালি আগাতে হয়, শিখতে হয়, চর্চা করতে হয়। এটা গুরুবাদী একটা শিক্ষা, গুরুর মাধ্যমে এটা শিখতে হয় এবং এই শিখার কোনো শেষ নাই। আমাদের এই জার্নিটা কিন্তু কন্টিনিউ করতে হবে। আর এই ধনন্তরী অব্যর্থ আর এই চুটকা চিকিৎসা 6 মাসে হোমিওপ্যাথি শিখে যাবেন, 1 বছরের ট্রেনিং গেলে হোমিওপ্যাথি সব কমপ্লিট, 10টা মেডিসিনে কমপ্লিট। এই সকল চমৎকার যে বিজ্ঞাপন আমাদের চারপাশে ঘটছে এবং কিছু অসাধু মানুষ আমাদেরকে এই ইয়াং জেনারেশনকে বিপদে ধাবিত করছে, এদের থেকে আমাদের বাঁচানোটা খুব দরকার। কারণ হোমিওপ্যাথি খুব রিস্কি একটা অবস্থায় রয়েছে, চারিদিকে খালি মানে শাকের গোড়া, যেদিকে যাবে সেদিকেই কাটছে। আমাদের এখানে আমাদের ছাত্র যারা আছেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি আশা করবো যে প্রত্যেকেই তার জায়গা থেকে হোমিওপ্যাথির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা রাখবে। আজকে সেটাই মনে হয়েছে যে গোলাম রহমানী স্যার যে কথাগুলো বলছে মনের কথা, এবং এই কথাগুলো যদি কেউ 10% যদি গ্রহণ করে থাকে সে কখনো বেপথে যাবে না। তাকে অসংখ্য ধন্যবাদ। আর এই প্ল্যাটফর্মটা এত সুন্দর চমৎকার ভাবে ভালো ভালো জিনিসগুলো উপস্থাপন করছে, তার জন্য এই প্ল্যাটফর্মে যে আব্দুর রহিম ভাই এবং ম্যাম যারা আছেন, আমার কৌশলী যারা রয়েছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আসলে অন্যভাবে তৈরি হচ্ছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে। আমি এখন যাব আমাদের সম্মানিত শিক্ষাগুরু জনাব ডক্টর আব্দুল কাদের স্যার। স্যার শুধু আমাদের শিক্ষাগুরুই নন, উনি অর্গাননের শিক্ষাগুরু। স্যার আজকের ক্লাস সম্পর্কে এবং সংযুক্তিকরণ আপনি করতে পারেন স্যার। আসসালামু আলাইকুম। আমি ভাষায় বলবো বুঝতেছি না, আজকের কথার যে পরিধিটা সুস্পষ্ট ভাষায় মিজানুর রহমান স্যার বলছেন। ওনার কথাগুলো আগেও আমি বক্তৃতা শুনেছি, স্যারের কথাগুলো অনেক বিশ্লেষণ ধর্মী। তো আজকের সমস্ত কথার ভিতরে তাকে যদি নেগেটিভ সেন্সে কিছু কথা ধরা যায়, এরকম যদি হয় যে হ্যাঁ 6ষ্ঠ সংস্করণ হয়তো আরো হয়তো অনেক কিছু, আসলে আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু নিরাশ হয়ে যাই কিছু কিছু ক্ষেত্রে। যেমন হোমিওপ্যাথি এত সত্য, এত কিছু অগ্রগতি, কিন্তু বিজ্ঞান আগাচ্ছে, পৃথিবী আগায় গেছে, এতগুলো গবেষণা হচ্ছে, হোমিওপ্যাথি এত সত্য হলে মানুষ বিশ্বাস করে না কেন? এই কথাগুলোর জবাব কিন্তু যেমন আজকে এই আলোচনার বিষয়ের পরিধির ভিতরে পড়ে। এত সত্য কথা, কিন্তু এত বিভেদ, এত জঞ্জাল, 2 দিয়ে 4 এরকম অঙ্ক, তাহলে এর মধ্যে ঝামেলাটা কোথায়? এই উত্তরটা কিন্তু 5 নম্বর সূত্রে দিয়েছেন হ্যানিম্যান, যে আসলে সত্যকে প্রকাশ করবে কম, মিথ্যার বেসারতি মানুষের মধ্যে বেশি হবে। অনেক জায়গায় অনেকগুলো হৃদয়ে লাগে। আমি জানো রহমান স্যারের এই মর্মস্পর্শী কথাগুলো আমি মাঝে মধ্যে শুনি, স্পষ্ট ভাষাগুলো আমার খুবই মনে দাগ কাটে। এই অর্গানন নিয়ে আজকের যে উপস্থাপক, তার কাছ থেকেও এরকমের একটা পাইছি যে তার কথাগুলো হৃদয়ে লাগে, সমস্ত গুলো একটা নীতিমালার মধ্যে আবদ্ধ, তাছাড়াও ওনার লেখনের মধ্যে এবং বর্তমান প্রেক্ষাপটে ওনার মাঝে মধ্যে লেখা স্ট্যাটাস গুলি দেখলে আমার ঠিকই অনেক শ্রদ্ধাবোধ এবং বিপ্লব যেটা করেন, এটা অবশ্যই আমাদের দরকার। আমরা আজকে 100-এর মতো লোক হয়েছি, আমরা যদি সত্যের পথের ধারক বাহক হই, তাহলে আমরা যদি 5 জন করে
আমাদের অনুসারী তৈরি করতে পারি তাহলে 500 লোক হয়ে যাবে। তারপরেও এখানে কেন এত কিছু? আব্দুল্লাহ ফিরোজ স্যার যে বললেন আমাদের বিপ্লব করতে হবে, কিন্তু আমাদের কিন্তু আসলে এগুলো রব্বানী স্যার যেভাবে লিখে, যেভাবে প্রতিবাদ করে, যেভাবে শুরু করে, এটা আমাদের দরকার। আমরা কিন্তু আসলে একটা গ্রাসের মধ্যে পড়ে গেছি। এটা খুব বেদনা দেয় যে যা বুঝে না সেই চরম মন্তব্য করে। আজকের আলোচনা থেকে আমরা আরেকটু সিদ্ধান্ত নিতে পারি। আমি মিজানুর রহমান স্যারের সাথে একমত যে সেটা হলো যে আমরা যতটুকুই করি আমরা অনুসারী তৈরি করবো এবং নিজেকে গড়ে তুলবো। এবং অর্গাননের যে নীতিমালা, শুধু অর্গাননের নীতিমালা নয়, হোমিওপ্যাথির যে নীতিমালা, সবগুলো মিলাইয়া বিচক্ষণতার সাথে আমরা এগিয়ে যাব, মনের বল রাখবো, কিছু প্রতিবাদ করব। অনাচারী লোকদেরকে, যারা অর্থলোভী, যারা হোমিওপ্যাথির প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং যারা নেগেটিভ সেন্সে হোমিওপ্যাথির রগুলিকে দেখে আমাদের মধ্য থেকে, আসলে তাদেরকে দীক্ষা দেওয়ার মতো। এত পাকনা কথা বলে যে আরেকটা হয়তো এমন হয়তো ধরে নিয়ে মনে হয় যে নিজেই বিজ্ঞানী, এরকম ভাষা বললে আমার সামনে একবার একটা অনুষ্ঠানে বলছিল, বলার পরে চরম ধমক খাইছে। কিরকম এটা আর ব্যাখ্যা দিতে যায় না। মোটামুটি আমরা প্রতিবাদী হইতে হবে এক কথায় যে আমাদের হোমিওপ্যাথি এটা হলো পিওর হোমিওপ্যাথি, এটাই হলো প্রকৃত হোমিওপ্যাথি। মানুষ প্রতারিত হবে না, মানুষ উপকৃত হবে। যাই হোক, আমি কথা বাড়াবো না। আজকের আলোচনা অনেক সমৃদ্ধ হয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা রেখে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্যবহুল আলোচনার জন্য। আমরা এখন আজকে ক্লাসের শেষ সমাপনী বক্তব্যের জন্য যাব এই প্ল্যাটফর্ম যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করছেন, পরিচালক আব্দুর রহিম সাহেবের কাছে। স্যার, আপনি আজকে ক্লাস সম্পর্কে আর সমাপ্তি বক্তব্য রাখবেন। ম্যাম, আপনি এই সমাপ্তি ঘোষণা করে দেন। আপনি করে দেন। ধন্যবাদ স্যারকে। আসলে উনি সৃজনশীল একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন, যেখানে আমরা নতুন নতুন প্রতিদিন প্রত্যেক সপ্তাহে আমরা একটি করে ক্লাস পাচ্ছি এবং নতুন কিছু শিখতে পারছি। সপ্তাহে একটি পাচ্ছি, দুটিও পাচ্ছি। তো আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারতেছি, জানতে পারতেছি। আর আমাদের সম্মানিত স্যাররা আমাদেরকে অনেক কিছু উপহার দিচ্ছেন। তো আজকে গোলাম রব্বানী স্যারকে আবারও শুভেচ্ছা, আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে দিক নির্দেশনা দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ততদিন পর্যন্ত সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দুতে যখন আরো লুকায় পিওর হোমিওপ্যাথি, তখন আস্থার হাসি ফোটায়। শিশুর হাসি হোক কিংবা বৃদ্ধের আরাম, সব বয়সের আস্থায় আমরা অবিরাম। নিরাপদ নিরাময় সুন্দর জীবনের প্রতিশ্রুতি, আমাদের লক্ষ্য শুধু মানুষের উন্নতি। মিষ্টি গোলক স্বচ্ছ জল যেন জাদুর কণা, ব্যথা মুছে দিতে যার জুড়ে